আমি একটু তাহলে এটা একটু সামারাইজ করে ফেলি। এখানে আমরা দেখছিলাম যে ভার্চুয়াল মেশিন। তো ভার্চুয়াল মেশিন বিষয়টা হচ্ছে ভার্চুয়ালিটি মানে কি? ভার্চুয়ালিটি মানে হচ্ছে যে আসলে আমরা ওইটার এক্সিস্টেন্সটা বুঝতে পারি, কিন্তু মূলত আসলে এটা রিয়েল না। মানে এটা আর্টিফিশিয়াল একটা এক্সিস্টেন্স আছে, এটাকে আমরা বুঝতে পারি এবং এটা ফিল করতে পারি, বাট এটা আসলে রিয়েল না। ওইটাকে আমরা বলতেছি ভার্চুয়ালিটি, ঠিক আছে? তো যেরকমটা আমরা দেখা যাচ্ছে ওই যে বিআর যে গগল গুলা থাকে, ঠিক আছে, ভার্চুয়াল রিয়েলিটির যে গগল গুলা থাকে যেগুলো লাগাই আমরা অনেক কিছু দেখি, বা 3D মুভি টুভি যেগুলো, কিন্তু এই বিষয়টাকে বলা হইতেছে ভার্চুয়াল আর কি, ঠিক আছে, ভার্চুয়াল রিয়েলিটি, ভিআর। তো এখন অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ভার্চুয়াল মেশিনটা কি? অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ভার্চুয়াল মেশিন হচ্ছে মূলত আসলে একটা সফটওয়্যার। এইটার কাজ হচ্ছে যে তুমি একটা অপারেটিং সিস্টেমের মধ্যে তুমি হচ্ছে যে মাল্টিপল অপারেটিং সিস্টেম তুমি ইউজ করতে পারবা। তো এতে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে তুমি তোমার বিভিন্ন ধরনের রিসোর্স যেগুলো আছে, মানে যে ধরো ফাইল গুলাকে তুমি আলাদা আলাদা, মানে এক একটা আলাদা আলাদা অপারেটিং সিস্টেমে তুমি সেভ করে রাখতে পারো। তো এতে কি হবে, এতে ধরো তুমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করতেছো, তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে ভার্চুয়াল মেশিন ইউজ করে তুমি এখানে ধরো উবুন্টু বা লিনাক্স মিন্ট এই অপারেটিং সিস্টেম গুলো ইউজ করতেছো। তো তো একটা অপারেটিং সিস্টেমের মধ্যে তুমি মাল্টিপল অপারেটিং সিস্টেম ইউজ করতেছো। তো এই মাল্টিপল অপারেটিং সিস্টেম গুলো আবার নিজেদের মধ্যে কিন্তু কোনো ধরনের কমিউনিকেশন হবে না বা ইন্টারাকশন হবে না, তারা কিন্তু আলাদা আলাদা যে ফাইলগুলা আলাদা আলাদা জায়গায় সেভ করে রাখবে, তাদের নিজেদের মধ্যে কিন্তু কোনো ধরনের ইন্টারাকশন হবে না। বা এরকমও না, যেমন ধরো তুমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করতেছো, তুমি একটা ফাইলকে ডিলিট করে দিবা, কিন্তু এই ফাইলটা যদি আরো অন্যান্য অপারেটিং সিস্টেমের মধ্যে সেভ করা থাকে তাহলে ওইগুলো ডিলিট হয়ে যাবে, এরকম কোনো কিছু না। প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি এক্সিস্ট করবে, ঠিক আছে? তো এতে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে ধরো তুমি একটা তোমার একটা ক্রুশিয়াল একটা ফাইল বা তোমার খুবই ইম্পর্টেন্ট একটা ফাইল ধরো তুমি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে সেভ করে রাখছো, পাশাপাশি তুমি ওই যে ভার্চুয়াল মেশিন ইনস্টল করে তুমি হচ্ছে যে মাল্টিপল আরো যে অপারেটিং সিস্টেম গুলো আছে, লাইক ওই যে উবুন্টু, তারপরে হচ্ছে লিনাক্স মিন্ট, হ্যাঁ, এগুলোর মধ্যে সেভ করে রাখছো। তো এখন সামহাও তোমার এই উইন্ডোজটা কম্প্রোমাইজ করে গেল। কম্প্রোমাইজ বলতে ধরো এটাতে কোনো হ্যাকার হ্যাক করে ফেললো বা তোমার র্যানসমওয়্যার অ্যাটাক চলে আসলো, তাইলে কিন্তু তোমার ওই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে যে ফাইলগুলো থাকবে এগুলো কিন্তু এনক্রিপ্ট হয়ে যাবে। কিন্তু আমরা জানি যে লিনাক্স বেস যে অপারেটিং সিস্টেম গুলো আছে এগুলো ওপেন সোর্স এবং এগুলাতে আসলে কোনো ধরনের তেমন একটা কোনো অ্যাটাক আসে না। তো যার কারণে বলতে পারি যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে উবুন্টু গুলা একটু বেশি সিকিউর, বা এদের ফায়ারওয়ালটা খুবই ভালো, কারণ যেহেতু এরা হচ্ছে যে লেটেস্ট সবসময় আপডেট হতে থাকে। উইন্ডোজ কিন্তু যদিও সিকিউরিটি প্যাচ দেয়, কিন্তু ওদের ফায়ারওয়ালটা আসলে বা যে মানে কোনো একটা ভাইরাসকে ডিটেক্ট করার যে ফায়ারওয়াল যেটা, এগুলো কিন্তু খুব একটা আপডেটেড আসে না, বা আমরা যেগুলো ইউজ করি এগুলো আসলে খুব একটা বেশি স্ট্রং না, কারণ আমরা তো সবসময় ক্র্যাক ভার্সন ইউজ করি। তো এখন যেটা হচ্ছে যে, তো এখন কি হলো, তো তোমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম যদি কম্প্রোমাইজ করে ফেলে তাইলে কিন্তু তুমি তাইলে কিন্তু তোমার কোনো ধরনের লস হবে না, কারণ এই ফাইলগুলো তুমি ওই যে উবুন্টুর যে অপারেটিং সিস্টেম গুলো সেগুলোতে তুমি সেভ করে রাখছো। তো এখানে সিকিউরিটির একটা বিষয় চলে আসে। তো এইটাই হচ্ছে মূলত আসলে বিশাল সুবিধা। তবে এটা কিছু লিমিটেশন আছে বা ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজ বলতে হার্ডওয়্যার, তো তুমি তো একটা সেম কনফিগারেশনে হার্ডওয়্যারের উপরে তো অনেকগুলো অপারেটিং সিস্টেম ইউজ করবা, তো তোমার হার্ডওয়্যারের কিন্তু কোনো ধরনের আপগ্রেডেশন হচ্ছে না, ঠিক আছে? তো তোমার তুমি যত বেশি ভার্চুয়াল মেশিনের মাধ্যমে যত বেশি অপারেটিং সিস্টেম ইউজ করবে তত কিন্তু তোমার হার্ড ডিস্কের সাইজ কিন্তু ততটা লিমিট হইতে থাকবে, ঠিক আছে? তো এখানে কিন্তু ধরো সিপিইউ ইউজেস, সিপিইউর যে কতটুকু ইউজ করবে ইউজেস, যেটা ওইটার একটা ব্যাপার স্যাপার থাকে, পাওয়ার এফিসিয়েন্সি একটা ব্যাপার, তো এইটাই মূলত আসলে একটু লিমিটেশনের জায়গা আর কি। তবে খুব একটা বেশি লিমিটেশন নাই ভার্চুয়াল মেশিন, কারণ হচ্ছে যে মানে আমরা তো বিভিন্ন পারপাজে হচ্ছে যে যে ডুয়াল বুট ইউজ করতে পারি। ডুয়াল বুট মানে হচ্ছে যে একটা অপারেটিং সিস্টেমের মধ্যে তুমি আরেকটা অপারেটিং সিস্টেম ইউজ করলা, মানে দুইটা অপারেটিং সিস্টেম তুমি ইউজ করলা, তো এটা বলা হচ্ছে ডুয়াল বুট। ট্রিপল বুট হচ্ছে তিনটা অপারেটিং সিস্টেম। তো এইভাবে আমি ইউজ করতে পারি। বুঝতে পারছো? তো এখন ভার্চুয়াল মেশিনটা আসলে কিভাবে কাজ করে? তো ভার্চুয়াল মেশিন যেহেতু নিজে একটা সফটওয়্যার, তো এটা মূলত আসলে আমরা যখন এই ভার্চুয়াল মেশিন সফটওয়্যারটাকে যখন আমরা ইনস্টল করি, আচ্ছা, তখন আমাদের অপারেটিং সিস্টেমে বেসিক্যালি হচ্ছে দুইটা পার্ট থাকে বা দুইটা মোড থাকে, একটা হচ্ছে ইউজার মোড এবং একটা হচ্ছে কার্নেল মোড। বুঝতে পারছো?
তো ভার্চুয়াল মেশিন সফটওয়্যারটাকে যদি আমি ইনস্টল করি তাহলে এই সফটওয়্যারটা মূলত আসলে অপারেটিং সিস্টেমের হার্ডওয়্যারের মধ্যে বা কার্নেল মোডের মধ্যে, হার্ডওয়্যার বলতে হচ্ছে কার্নেল মোডের মধ্যে সেটা কিন্তু ইনস্টল হয়। তো ওই সফটওয়্যারটা কিন্তু ওই তোমার যে বেস যে তোমার যে কারেন্ট যে অপারেটিং সিস্টেম আছে সেই অপারেটিং সিস্টেমের কার্নেল মোডে কিন্তু এটা রান করবে। তাহলে বাকি থাকলো ইউজার মোড। ইউজার মোডের মধ্যে রান করবে মূলত ওই ভার্চুয়াল যে অপারেটিং সিস্টেম গুলো, সেগুলো হচ্ছে যে ইউজার মোডের মধ্যে রান করবে। এখন আমরা জানি যে প্রতিটা অপারেটিং সিস্টেমের কিন্তু মোড থাকে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইউজার মোড এবং একটা হচ্ছে কার্নেল মোড। তো ইউজার মোডের মধ্যে কি থাকে? ইউজার মোডের মধ্যে হচ্ছে যে এই প্রসেস গুলো থাকে, বিভিন্ন ধরনের প্রসেস থাকে, বা ক্লায়েন্ট কোনো প্রসেসকে যদি অ্যাক্সেস করার জন্য রিকোয়েস্ট পাঠায় সেটা হচ্ছে ইউজার মোডের থেকে কন্ট্রোল হয়। আর ইউজার মোড হচ্ছে যে হার্ডওয়্যারকে ইউটিলাইজ করার জন্য কার্নেল মোড যেটা ওই তাকে হচ্ছে যে বলে যে আমার ওই এটা এই প্রসেসটা রান করার জন্য আমাকে এই সফটওয়্যারের বা এই হার্ডওয়্যারের আমাকে অ্যাক্সেস দাও, তখন সে কার্নেল মোডে চলে যায়। তো ওইখানেও যেহেতু তুমি অপারেটিং সিস্টেম ইউজ করতেছো, হ্যাঁ, যদিও এগুলা ভার্চুয়াল, মানে একটা অপারেটিং সিস্টেমের মধ্যে আরেকটা অপারেটিং সিস্টেম ইউজ করতেছো, তা ওই অপারেটিং সিস্টেমেরও কিন্তু দুইটা মোড থাকবে, একটা হচ্ছে ইউজার মোড থাকবে এবং একটা হচ্ছে কার্নেল মোড থাকবে। তখন ওই ইউজার মোডকে বলা হবে ভার্চুয়াল ইউজার মোড এবং ওই কার্নেল মোডটাকে বলা হবে ভার্চুয়াল কার্নেল মোড। বুঝতে পারছো? তো এইটা হচ্ছে মূলত আর কি। তো তো বেসিক্যালি যেটা হয়, বেসিক্যালি হচ্ছে যে ভার্চুয়াল মেশিনের সফটওয়্যারটা মূলত আসলে কার্নেল মোডের মধ্যে থেকে রান হয়। কার কার্নেল মোড? যে যে অপারেটিং সিস্টেমটা তুমি কারেন্টলি ইউজ করতেছো সেই অপারেটিং সিস্টেমের কার্নেল মোডের মধ্যে ওই সফটওয়্যারটা ভার্চুয়াল মেশিন সফটওয়্যারটা রান হবে। আর ইউজার মোডের মধ্যে থাকবে যে ভার্চুয়াল যে অপারেটিং সিস্টেম গুলো আছে সেগুলো আর কি। তো ভার্চুয়াল অপারেটিং সিস্টেমের মধ্যে তো যেহেতু অপারেটিং সিস্টেম যেহেতু হচ্ছে যে দুইটা মোডের মধ্যে কাজ করে, সো ওইগুলো যেহেতু অপারেটিং সিস্টেম, এগুলোর মূলত আসলে একটা ইউজার মোড থাকে এবং একটা কার্নেল মোড থাকে, তখন ওদেরকে বলা হচ্ছে যে ভার্চুয়াল ইউজার মোড এবং ভার্চুয়াল কার্নেল মোড। তো এরকম ভার্চুয়াল মেশিনের কিছু এক্সাম্পল আছে, যেমন হচ্ছে ভার্চুয়াল বক্স এবং হচ্ছে ভিএম ওয়্যার। ওদের কাজ হচ্ছে যে তোমাকে এই ইন্টারফেসটা দিবে যে যেন আমি ভার্চুয়াল মানে একটা অপারেটিং সিস্টেমের মধ্যে যেহেতু আরো মাল্টিপল অপারেটিং সিস্টেম বা বিভিন্ন টাইপের অপারেটিং সিস্টেম যেন আমি ইউজ করতে পারি। বুঝতে পারছো? তো এটার তো সুবিধাটা তো আমি বললাম, যে সুবিধাটা তো হচ্ছে যে তোমার এই কি বলে, তোমার ওই যে বিভিন্ন ফাইল গুলোকে তুমি সিকিউর করতে পারতেছো। তাছাড়া আরেকটা বিশাল সুবিধা হচ্ছে যে যেমন ধরো তোমার এখন তুমি এই যে আরেকটা বিশাল আরেকটা সুবিধা হচ্ছে যে যেমন ধরো তুমি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যে সুবিধাটা পাবা না সেটা কিন্তু লিনাক্সে পাইতে পারো, বা উবুন্টুতে সেই সুবিধাটা তুমি পাইতে পারো। আবার কথা হচ্ছে যে উবুন্টুতে যেটা পাবা না এটা কিন্তু আবার উইন্ডোজে পাইতে পারো। তো এইভাবে তুমি চাইলে একটা ডিভাইসের মধ্যে বিভিন্ন অপারেটিং সিস্টেমের মধ্যে সুইচ করতে পারবা, যাতে কাজের সুবিধার্থে। বুঝছো? তো এটা একটা সুবিধা আর কি। বুঝছো? তোমার কিন্তু পুরো হার্ডওয়্যার কনফিগারেশনের দরকার নেই, তুমি চাইলে একটা হার্ডওয়্যার কনফিগারেশনের মধ্যে দুইটা বা তিনটা অপারেটিং সিস্টেম ইউজ করে তুমি এইটার মধ্যে তোমার যে কাজগুলো বা অ্যাক্টিভিটি গুলো এগুলো সুইচ করতে পারবে। তো বুঝতে পারছো সবাই? হ্যালো? ওকে। তো এরপরে আমি বলছিলাম যে সিস্টেম জেনারেশন। তো সিস্টেম জেনারেশন বিষয়টা কি? সিস্টেম জেনারেশন হচ্ছে বেসিক্যালি একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের কাজ হচ্ছে যে তোমার একটা অপারেটিং সিস্টেম যেন ডিফারেন্ট টাইপ অফ হার্ডওয়্যার কনফিগারেশনের মধ্যে ইনস্টল হইতে পারে, এটাই হচ্ছে মূলত এর উদ্দেশ্যটা। বুঝছো? তো সিস্টেম জেনারেশন এমন একটা সফটওয়্যার যেটা আসলে তোমার ওই তোমার অপারেটিং সিস্টেমকে ওই ধরনের একটা ক্যাপাবিলিটি দেয় যেন সে ডিফারেন্ট টাইপ অফ হার্ডওয়্যার কনফিগারেশনের মধ্যে যেন সে ইনস্টল হইতে পারে বা নিজেকে ফিট করে নিয়ে আসতে পারে, নিজেকে ফিজিবল করতে পারে। তো আমি একটা এক্সাম্পল দিছিলাম, তোমাদের মনে আছে কিনা? যেমন ধরো হচ্ছে যে তোমার কম্পিউটারটা, তোমার একটা কম্পিউটার আছে, তোমার একটা পিসি আছে, সেটা হচ্ছে যে কোর i5 এর প্রসেসর আছে, 1 টেরাবাইট হার্ড ডিস্ক আছে এবং হচ্ছে তোমার 8 জিবি র্যাম আছে। ঠিক আছে? তো তোমার ওই পিসি কনফিগারেশনের মধ্যে তুমি ধরো উইন্ডোজ 10 ইনস্টল দিলা, ঠিক আছে? তারপরে এটাকে ওই উইন্ডোজ 10টাকে তুমি একটা পেন ড্রাইভের মধ্যে বুট করলা এবং পরবর্তীতে তোমার এই পেন ড্রাইভটা তোমার আরেকটা ফ্রেন্ডের পিসিতে তুমি ইনস্টল করলা। তোমার ওই ফ্রেন্ডের পিসি কনফিগারেশন কিন্তু
তোমার পিসি কনফিগারেশন থেকে লো, যেমন তার হচ্ছে ডুয়াল কোর প্রসেসর, 4 জিবি র্যাম আছে, তারপর ধরো 500 জিবি হার্ড ডিস্ক আছে। মানে তোমার হার্ডওয়্যারের যে কনফিগারেশন, তোমার ফ্রেন্ডের হার্ডওয়্যারের কনফিগারেশন কিন্তু দুইটা সেম না। কিন্তু তোমার ওই ফ্রেন্ডের পিসিতেও কিন্তু তুমি ওই যে 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 অপারেটিং সিস্টেমটা, যে উইন্ডোজ 10টা তুমি পেন ড্রাইভ দিয়ে বুট করে নিয়ে গেছে, সেটা কিন্তু ইনস্টল করতে পারবা। সো সেটা কেন হচ্ছে, সেটা বিকজ অফ সিস্টেম জেনারেশন। বুঝতে পারছো? সেটা কেন হচ্ছে, সেটা হচ্ছে বিকজ অফ সিস্টেম জেনারেশন। এটাকে বলা হচ্ছে সিসজেন। সিসজেন বেসিক্যালি একটা সফটওয়্যার। তবে সিস্টেম জেনারেশন যখন ইনস্টলেশনের জন্য কাজ করবে, তখন সে কিন্তু কিছু জিনিস স্পেসিফিক্যালি জানতে চাইবে। মানে এটা তোমাকে দেওয়ার দরকার নাই, তোমাকে কোনো কিছু প্রোভাইড করতে হবে না। এটা হচ্ছে যে তোমার সেই মূলত আসলে এগুলাকে, মানে সেই মূলত আসলে এগুলাকে তোমার ইয়ে করবে আর কি, ডিটেক্ট করার চেষ্টা করবে আর কি। তো প্রথমত হচ্ছে যে তোমার সিপিইউটা আসলে তুমি তুমি আসলে কোন ধরনের সিপিইউ ইউজ করতেছো, বা তোমার সিপিইউর কনফিগারেশনটা কি, সেটা আসলে ওই অপারেটিং সিস্টেমের জন্য কম্পিটিবল কিনা। তারপর হচ্ছে যে তোমার তুমি কতটুক র্যাম ইউজ করতেছো, বা তোমার হার্ড ডিস্কে তোমার সাফিসিয়েন্ট জায়গা আছে কিনা, বা হচ্ছে যে তুমি কোন ধরনের ইনপুট আউটপুট ডিভাইস গুলো কিরকম ইউজ করতেছো, সেগুলোতে কোনো ধরনের প্রবলেম আছে কিনা। বুঝতে পারছো? এবং ফাইনালি হচ্ছে যে তোমার যে কনফিগারেশনটা, হার্ডওয়্যার কনফিগারেশনটা, সেটা কোন ধরনের অপারেটিং সিস্টেমকে সাপোর্ট করে, মানে কোন ভার্সনের অপারেটিং সিস্টেমকে সাপোর্ট করে। তো এই বিষয়গুলো সে আসলে ডিটেক্ট করার চেষ্টা করে। তো এই সবগুলো যদি ওকে থাকে, তখন কেবলই সে ইনস্টল হয়। বুঝতে পারছো? আর যদি কোনো ধরনের প্রবলেম থাকে, যেমন ধরো ওই যে আহ আহ, যদি তোমার ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, সাপোজ আমি যদি ল্যাপটপের কথা বলি, তো ল্যাপটপে তোমার তো ব্যাটারিতে চলে, তো ল্যাপটপ তো সামহাও তোমার ল্যাপটপের ব্যাটারিটা আসলে ডেড হয়ে গেছে, ঠিক আছে? তখন কিন্তু তোমাকে সে নোটিফিকেশন জানাবে যে তোমার ব্যাটারি কিন্তু আউট অফ ডেট, সো ইমিডিয়েটলি এটা চেঞ্জ করো, ঠিক আছে? তো এরকম সে কিছু জিনিস আসলে ডিটেক্ট করার চেষ্টা করে। তো এখন কথা হচ্ছে যে সামহাও সে পাইলো যে তোমার হার্ড ডিস্কে খুব একটা বেশি মেমোরি নাই, ঠিক আছে, কোনো একটা ড্রাইভে কোনো একটা বেশি মেমোরি, তখন সে বলবে যে তোমার তো এই ড্রাইভে যদি সেভ করতে চাও, এই ড্রাইভে তো সাফিসিয়েন্ট স্টোরেজ নাই, তুমি অন্য কোনো ড্রাইভে ট্রাই করো। তো এইভাবে সে কিছু জিনিস আসলে তখন আসলে সে মানে ইনস্টল হওয়ার সময় ডিটেক্ট করার চেষ্টা করে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে সিস্টেম জেনারেশন, বা এটাকে সংক্ষেপে বা ছোট করে বলে এটাকে বলা হচ্ছে সিস্টেম। বুঝতে পারছো সবাই? সবাই বুঝছো? Yes, sir. ওকে। তো এরপরে হচ্ছে যে এরপরে দেখছিলাম যে সিস্টেম বুট। সিস্টেম বুট জিনিসটা কি আসলে মনে আছে কারো সিস্টেম বুটের কথাটা? সিস্টেম বুটের কথাটা মনে আছে কারো? সিস্টেম বুট বেসিক্যালি হচ্ছে যে তোমার কার্নেলকে লোড করা, বুঝছো? সিস্টেম বুটের কাজ হচ্ছে কার্নেলকে লোড করা। সো তোমার কাছে একটা অপারেটিং সিস্টেম আছে এবং তোমার কাছে হার্ডওয়্যার আছে, কিন্তু তোমার পিসিটা যদি অফ থাকে, ঠিক আছে, তার মানে তোমার পিসিতে কোনো কানেকশন নাই। কিন্তু তুমি যখন পিসিটা অন করো, তখন তখনই কিন্তু তোমাকে কার্নেলটাকে লোড করাইতে হবে। তাহলে এই কাজটা কে করবে? কারণ তোমার পিসিতে এখনো পুরোপুরি ভাবে স্টার্ট হয় নাই, যার কারণে অপারেটিং সিস্টেমও এনাবল না। যদি অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে কিন্তু এনাবল হয় নাই, বা ওই ইন্টারফেসটা আসে নাই, তাইলে তোমার হার্ডওয়্যারকে অপারেট করবে কে? তুমি তো হার্ডওয়্যারকে মানে হাত দিয়ে ধরে তো কোনো কিছু করতে পারবে না। তো তখন কিন্তু অবশ্যই তোমাকে কার্নেলটাকে লোড করাইতে হবে। সো এই জিনিসটা যে করে, তোমার হার্ডওয়্যার কিন্তু তখন এনাবল না, ঠিক আছে, বা হার্ডওয়্যার কিন্তু কার্নেল কোন জায়গায় আছে সেটা কিন্তু সে বলতে পারবে না। কার্নেল নিজে থেকে হার্ডওয়্যারকে অপারেট করবে, কিন্তু হার্ডওয়্যার কখনো কার্নেলকে অপারেট করতে পারবে না, কারণ হার্ডওয়্যার তো জানেই না।
যে কোন জায়গায় কার্নেলটা আছে। এই কার্নেলের লোকেশন শুধুমাত্র অপারেটিং সিস্টেম বলতে পারবে, এবং কার্নেল শুধুমাত্র হার্ডওয়্যারটাকে ইউটিলাইজ করতে পারবে। সো হার্ডওয়্যারের নিজে থেকে কোনো কিছু করার উপায় নেই। আর তুমি যখন একটা কম্পিউটারকে অফ করো, যখন সেটা অন করো, অন কম্পিউটারটা অন করা শুরু থেকে ইন্টারফেস আসার আগ পর্যন্ত যে সময়টা আছে, সেই সময়টার মধ্যে কিন্তু তোমার এই কার্নেলটাকে লোড করাইতে হবে। যদি কার্নেল লোড না হয় তাহলে কিন্তু ওই অপারেটিং সিস্টেমের ইন্টারফেস আসার পরেও কিন্তু তুমি কোনো ধরনের কাজ করতে পারবা না। বুঝতে পারছো? তাহলে এই কার্নেলটাকে কে লোড করাবে? কারণ হার্ডওয়্যার তো নিজেই জানে না কার্নেল কোন জায়গায় আছে। এবং তোমার অপারেটিং সিস্টেমও তখন এনাবল হয় নাই। সো এই কার্নেলটাকে লোড করানোর দায়িত্বটা যার উপরে, তার নাম হচ্ছে বুটস্ট্র্যাপ প্রোগ্রাম বা বুটস্ট্র্যাপ লোডার। সো এটা একটা কি, এটা বেসিক্যালি হচ্ছে যে একটা স্মল পিস অফ কোড, মানে এটা হচ্ছে একটা সফটওয়্যার যেটা মূলত আসলে একটা রোমের মধ্যে থাকে বা র্যান্ডম রিড অনলি মেমোরির মধ্যে থাকে। সো কেন এটা রিড অনলি মেমোরির মধ্যে থাকে? কারণ রিড অনলি মেমোরিটা বেসিক্যালি হচ্ছে আহ, আহ, তোমার নন রিটেনেবল। এটা শুধুমাত্র এটাকে রাইট করা যায়, এই সরি, শুধুমাত্র এটাকে রিড করা যায়। ঠিক আছে? সো এটাকে কিন্তু মানে এটা এই রিড অনলি মেমোরিটাকে কেউ কিন্তু মডিফাই করতে পারে না। সো এটা আসলে কোনো ধরনের ভাইরাস দ্বারা ইফেক্টেড হয় না। কেন ইফেক্টেড হয় না? কারণ ভাইরাসের কাজটা কি? ভাইরাসের কাজ হচ্ছে যে তোমার কোনো একটা প্রোগ্রামকে সে মডিফাই করবে আর কি। যেমন সে যদি তোমার উইন্ডোজ কে অ্যাটাক করে, কোনো একটা ধরো র্যানসমওয়্যার যদি কোনো একটা উইন্ডোজ কে অ্যাটাক করে, সে কিন্তু উইন্ডোজের একটা পার্টিকুলার একটা কোডকে কি সে কিন্তু আসলে কম্প্রোমাইজ করে ফেলবে, মানে মডিফাই করে ফেলবে। ঠিক আছে? মডিফাই করে সে কিন্তু পরে তার নিজের কাজটা সে করতে থাকবে। কিন্তু যেহেতু এটা রোমে থাকে, রোম মানে হচ্ছে শুধুমাত্র এটাকে তুমি রিড করতে পারবা, কোনো ধরনের কোনো ধরনের রাইট কিন্তু অ্যাপেন্ড করতে পারবা না, মানে কোনো ধরনের মডিফিকেশন তুমি করতে পারবে না, শুধুমাত্র এটা থেকে রিড করতে পারবা। সো এই রোমে কিন্তু কোনো ধরনের ভাইরাস অ্যাটাক করতে পারে না। আর এই বুস্টেপ প্রোগ্রাম বা বুস্টেপ লোডারটা কিন্তু বেসিক্যালি রোমের মধ্যেই থাকে। বুঝছো? কিন্তু কিছু যে কিছু স্মল ডিভাইস আছে, যেমন হচ্ছে যে মোবাইল। ঠিক আছে? তো এই মোবাইলের ক্ষেত্রে বা কিছু এমবেডেড সিস্টেম আছে এই মোবাইলে, এগুলোর ক্ষেত্রে মানে ছোট ছোট ডিভাইসের ক্ষেত্রে তোমার এই বুস্টেপ লোডারটা এবং তোমার অপারেটিং সিস্টেম কিন্তু একসাথে রোমের মধ্যে থাকে। ঠিক আছে? একসাথে রোমের মধ্যে থাকে। বুঝতে পারছো? কিন্তু তোমার পিসিতে কিন্তু প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা থাকে, কিন্তু কিছু স্মল ডিভাইসে এই জিনিসগুলো একসাথে থাকার কারণ হচ্ছে যে ইন্টিগ্রেটেড সিস্টেমের মধ্যে থাকে, একসাথে সবগুলো সব সব জিনিস একসাথে থাকে। সো এই ওই স্মল ডিভাইস গুলোর ক্ষেত্রে তোমার এই অপারেটিং সিস্টেম এবং বুস্টেড প্রোগ্রাম কিন্তু একসাথে থাকে, যার কারণে অপারেটিং সিস্টেমটাকে তুমি যদি মানে চেঞ্জ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এইগুলা দুইটাই হচ্ছে রোমের মধ্যে থাকে। বুঝছো? আর রোম থেকে শুধুমাত্র তুমি ডাটা রিড করতে পারবা, কোনো ধরনের মডিফিকেশন করতে পারবে না। তবে হ্যাঁ, তবে তুমি যদি কোনো স্পেশাল পারপাজে বা খুব যদি রিড অনলি মেমোরি বা রোমটাকে এডিট করার দরকার হয়ে যায়, তখন তুমি একটা সফটওয়্যার ইউজ করতে পারো। এই সফটওয়্যারটার নাম হচ্ছে ইপি রোম, বা এটাকে বলা হচ্ছে ইরেসেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এইটা তুমি ইউজ করতে পারো। এটাতে আসলে বিভিন্ন ধরনের কমান্ড দিয়ে তুমি রোমটাকে মডিফাই বা রাইটেবল করতে পারো, যদিও এটা করাটা আসলে রিস্ক হয়ে দাঁড়ায়। বুঝতে পারছো সবাই? বুঝছো? আচ্ছা, আর একটা কথা এখানে বলে রাখি যে আমরা কিন্তু এই বুটস্ট্র্যাপ প্রোগ্রাম বা লোডারটা কিন্তু র্যামে ইউজ করব না, কারণ র্যাম হচ্ছে কি, ওই যে ভোলাটাইল। ভোলাটাইল মানে হচ্ছে যে এটাতে কিন্তু স্টেবল না। কারণ র্যাম আমরা তখন ইউজ করি যখন আমরা কোনো কিছু অপারেটিং সিস্টেমের মধ্যে প্রসেস করি বা এক্সিকিউট করি। তো যখন এই এক্সিকিউশনটা শেষ হয়ে যাবে বা আমরা যদি কোনো একটা অ্যাপ্লিকেশনকে কাজ শেষ হয়ে যায়, তাহলে এটা টার্মিনেট করে দিই। ঠিক আছে? তো আমাদের এক্সিকিউশন যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু র্যামও তার টার্মিনেশনটা, মানে র্যাম কেও আমরা টার্মিনেট করে দিই। র্যামের কিন্তু তখন আবার খুব একটা বেশি কাজ হয় না। সো র্যাম কিন্তু ভোলাটাইল, যে কোনো সময় এটা ক্রাশ করতে পারে। সো এই জন্য মূলত আসলে এই বুস্টেপ প্রোগ্রামটা বা লোডারটা কিন্তু আসলে র্যামে রাখা হয় না, এটা কিন্তু রোমেই থাকে বেসিক্যালি। বুঝতে পারছো? বুঝছো সবাই? হ্যালো? এই সবাই বুঝছো? জি স্যার। আহ ঠিক আছে। আচ্ছা, তো এটা এখানে এটাই বলা হচ্ছে যে তোমার
যখন বুস্টের প্রোগ্রাম যখন ফাইনালি হচ্ছে যে লোড হয় এবং সে হচ্ছে যে সকল ধরনের ফাইল যখন সে সকল ধরনের ফাইল যখন সে ট্রাভার্স করা শুরু করে এবং ফাইনালি সে কার্নেলটাকে লোড করতে পারে মেমোরিতে, তখনই মূলত এটার এক্সিকিউশনটা শুরু হয় এবং তখনই আমরা বলতে পারবো যে আমার একটা সিস্টেম রানিং অবস্থায় আছে। বুঝতে পারছো? এখানে এটাই বলা হচ্ছে আর কি। যখন বুস্টের প্রোগ্রামটা ফাইনাল মানে কমপ্লিটলি যখন লোড হবে, তখন সেটা হচ্ছে যে বিভিন্ন ফাইল সিস্টেমের মধ্যে ট্রাভার্স করবে এবং কার্নেলটাকে খুঁজে বের করে এটাকে মেমোরিতে লোড করবে। তখনই আমি বলতে পারবো যে আমার এই সিস্টেমটা বা আমার এই কোনো প্রোগ্রাম এক্সিকিউট হচ্ছে এবং তখনই আমি বলতে পারবো যে আমার মেশিনটা রান হচ্ছে। ঠিক আছে? বুঝতে পারছো? এইটাই মূলত এই জিনিসটা ছিল আর কি। ওকে, সো এই পর্যন্তই এটা লেকচার 9টা এই পর্যন্ত ছিল। এখন বলো লেকচার 9-এ কারোর ধরনের কোনো প্রবলেম আছে কিনা বা কোয়েশ্চেন আছে কিনা? কারো কোনো কোয়েশ্চেন নাই? না স্যার। ঠিক আছে, তাহলে আমরা লেকচার 10 কি আমি শুরু করছিলাম? না মনে হয়। শুরু করছিল স্যার সামান্য। আচ্ছা, লেকচার 10-এ যেটা বলা হচ্ছে যে তোমার আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে যে হ্যাঁ শুরু করছিলাম, হ্যাঁ শুরু করছিলাম। আমরা দেখবো যে প্রসেস কিভাবে ম্যানেজমেন্ট হয়। ঠিক আছে? তো প্রসেস বলতে আমরা ওইটাই জানি যেটা হচ্ছে যে মানে একটা প্রোগ্রাম যখন হচ্ছে এক্সিকিউশন পর্যায়ে চলে যায় আর কি। বুঝতে পারছো? আহ, যখন মানে একদম রেডি ফর দ্য এক্সিকিউশন, মানে একটা প্রোগ্রাম যখন তোমার এক্সিকিউশনের জন্য রেডি, তখনই আমরা এটাকে বলতে পারি হচ্ছে একটা প্রসেস। তো প্রোগ্রাম বা সফটওয়্যার মানে কি, যে আমরা এখানে দেখাইছিলাম তোমার এই যে আচ্ছা এটা তোমরা দেখতে পাচ্ছ না, একটা মিনিট। ওকে, সো এখানে এই যে এইগুলা হচ্ছে তোমার, এটা হচ্ছে একটা টাস্ক ম্যানেজার, উইন্ডোজ টাস্ক ম্যানেজার। সো এখানে হচ্ছে যে তুমি এগুলো হচ্ছে তোমার প্রোগ্রাম বা সফটওয়্যার। ঠিক আছে? তো প্রতিটা প্রোগ্রাম বা সফটওয়্যারে কিন্তু আবার প্রসেস আছে, এক বা একাধিক প্রসেস আছে। যেমন আমি এখানে গুগল ক্রোম ইউজ করতেছি। ঠিক আছে? তো গুগল ক্রোম কিন্তু প্রোগ্রাম একটাই বা সফটওয়্যার একটাই, কিন্তু সেটার আবার কিন্তু দেখো অনেকগুলা প্রসেস আছে। বুঝতে পারছো? তো এইভাবেই এটা বলা হচ্ছে যে আগে কিন্তু একটা আগে কিন্তু যেটা হইতো যে আগের কম্পিউটার সিস্টেমে কিন্তু প্রতিটা সফটওয়্যারের কিন্তু একটা করে প্রসেস থাকতো, কিন্তু এখন কিন্তু মাল্টি প্রসেস থাকে। কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের মাল্টি প্রোগ্রামিংটা সাপোর্ট করতে হবে। তাই বুঝছো? আমাদের হচ্ছে মাল্টি প্রোগ্রামিং গুলোকে আমরা সাপোর্ট করতে হবে। সো আসলে মূলত আচ্ছা, দাঁড়া একটা মিনিট। ওকে, মাল্টি প্রোগ্রামিং কে সাপোর্ট করার জন্য আসলে হচ্ছে যে তোমার এবং দ্রুত ওই যে টাইম শেয়ারিং বিষয়টা, যে মাল্টি প্রোগ্রামিং এবং মাল্টিটাস্কিং এই দুইটাকে সাপোর্ট করার জন্য মূলত আসলে তোমার অনেকগুলো প্রসেস, মানে এক বা একাধিক প্রসেস থাকতে পারে কোনো একটা অ্যাপ্লিকেশনের বা কোনো একটা সফটওয়্যারে। তো প্রসেস তো সবার কাছে ক্লিয়ার নাকি? সবাই তো প্রসেস বুঝতে পারছো নাকি? জি স্যার। আচ্ছা, এরপরে আসি এখানে হচ্ছে যে এই যে থ্রেড। থ্রেড মানে কি? থ্রেড মানে বেসিক্যালি হচ্ছে যে তুমি যদি একটা কোনো প্রসেসকে রান করো, তাহলে ওই প্রসেস, আচ্ছা বিষয়টা হচ্ছে যে তোমার একটা প্রোগ্রামের আন্ডারে অনেকগুলা প্রসেস থাকে। বুঝছো? একটা প্রোগ্রামের আন্ডারে অনেকগুলা প্রসেস থাকে। তুমি যদি একটা প্রোগ্রাম বা একটা অ্যাপ্লিকেশন বা একটা সফটওয়্যারকে রান করো, তাহলে দেখবা যে তোমার এই যে যেটা বললাম যে এখানে তুমি যদি একটা প্রসেসকে রান করো, যেমন এখানে গুগল ক্রোমকে তুমি যদি রান করো, তখন দেখবে যে গুগল ক্রোমের অনেকগুলো প্রসেস রান হচ্ছে। আবার প্রতিটা প্রসেস যে যে জিনিসটা, প্রতিটা প্রসেসের মধ্যে যে জিনিসটা থাকে সেটাকে বলা হচ্ছে থ্রেড আর কি, সরি, সেটাকে বলা হচ্ছে থ্রেড।
তো প্রসেস মানে কি, প্রসেস মানে হচ্ছে সরি থ্রেড মানে কি, থ্রেড মানে হচ্ছে কোনো একটা প্রসেসের কোনো একটা স্পেসিফিক ইউনিট অফ এক্সিকিউশন, বুঝছো? কোনো একটা স্পেসিফিক ইউনিট অফ এক্সিকিউশন, ওইটাকে বলা হচ্ছে এখানে থ্রেড, বুঝছো? মানে এক একটা প্রসেসের মধ্যে অনেকগুলা থ্রেড থাকতে পারে, মানে এক একটা প্রসেস তৈরি হয় থ্রেডের মাধ্যমে, আবার অনেকগুলা প্রসেস একটা অ্যাপ্লিকেশনে থাকবে আর কি। মানে আমি যদি এটাকে ভাঙি তাহলে আমার বিষয়টা এরকম হবে যে তোমার একটা প্রোগ্রামকে তুমি যদি রান করাও, ওই প্রোগ্রামের মধ্যে অনেকগুলো প্রসেস থাকতে পারে, মাল্টিপল প্রসেস থাকতে পারে, আবার প্রতিটা প্রসেসের মধ্যে কিন্তু হাজার থ্রেড থাকতে পারে। তার মানে এক একটা প্রসেসের মধ্যে এক একটা থ্রেড থাকবে, বুঝতে পারছো? অনেক 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 রকম থ্রেড থাকতে পারে। তো থ্রেড বিষয়টা কি, থ্রেড হচ্ছে যে একটা প্রসেসের ইউনিট এক্সিকিউশন, মানে ইউনিট এক্সিকিউশন মানে হচ্ছে একটা পার্টিকুলার, মানে একটা পার্টিকুলার পিস আর কি, প্রতিটা পিস, বুঝছো? একটা পার্টিকুলার পোরশন, ওইটাকে বলা হচ্ছে থ্রেড। মানে একটা পার্টিকুলার পোরশন একটা পার্টিকুলার কাজ যদি করে, তখন ওই পার্টিকুলার পোরশনটাকে বলা হচ্ছে থ্রেড। তো এরকম অনেকগুলা থ্রেডের মাধ্যমে এক একটা প্রসেস তৈরি হবে, আবার অনেকগুলা প্রসেস এর মাধ্যমে একটা প্রোগ্রাম রান হবে, বুঝতে পারছো সবাই? বুঝছো? জি স্যার। ওকে, এখন যেটা হচ্ছে যে প্রসেস ম্যানেজমেন্ট, কিভাবে আমরা একটা অপারেটিং সিস্টেমে প্রসেসকে রিপ্রেজেন্ট করতে পারি, একটা প্রসেসকে রিপ্রেজেন্ট করতে পারি। তো প্রসেসকে রিপ্রেজেন্ট করার যে জিনিসটা সেটাকে বলা হচ্ছে যে স্টেট, বুঝছো? একটা প্রসেসকে আমি যেভাবে রিপ্রেজেন্ট করতে পারি অপারেটিং সিস্টেমের মধ্যে, সেই জিনিসটাকে বলা হচ্ছে স্টেট। প্রসেসকে আসলে বিভিন্ন ধরনের স্টেট দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এই স্টেট মানে কি, স্টেট মানে হচ্ছে যে প্রসেসের কারেন্ট অ্যাক্টিভিটি, মানে প্রসেসটা আসলে কি কাজ করতেছে, বুঝছো? প্রসেসটা মানে আমার একটা প্রসেস আসলে কি কাজ করতেছে। তো আমি আবার বলি, দেখো একটা প্রসেসকে আমি যদি অপারেটিং সিস্টেমে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে তার স্টেট দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। স্টেট মানে হচ্ছে যে তার কারেন্ট অ্যাক্টিভিটি, মানে প্রসেসটা আসলে এখন কোন অবস্থায় আছে বা কি কাজ করতেছে, ঠিক আছে? ওইটা আমাকে বের করতে হবে। সো এরকম হচ্ছে যে প্রসেসের অ্যাক্টিভিটি হচ্ছে যে বা স্টেট হচ্ছে এরকম ছয়টা স্টেট আছে। তো এইগুলো হচ্ছে মূলত আসলে তার স্টেট গুলা, বুঝছো? প্রসেসের স্টেট। নিউ হচ্ছে একটা স্টেট, তারপরে হচ্ছে রেডি হচ্ছে একটা স্টেট, তারপরে রানিং, ওয়েটিং এবং হচ্ছে টার্মিনেটেড। সো এইগুলো হচ্ছে প্রসেসের কারেন্ট অ্যাক্টিভিটির নামগুলো আর কি, ঠিক আছে? তো একটা প্রসেসের নিউ স্টেট মানে কি, নিউ স্টেট মানে হচ্ছে যে এই প্রসেসটা হচ্ছে ক্রিয়েট হয়েছে, বুঝছো? ক্রিয়েট হয়েছে মানে কি, ক্রিয়েট হয়েছে মানে হচ্ছে আমরা একটা প্রোগ্রামকে জাস্ট রান করতেছি, বুঝছো? মানে রেডি ফর দ্য এক্সিকিউশন, একদম ইনিশিয়াল স্টেজে আছে, মানে মানে প্রসেস হওয়ার, একটা প্রোগ্রাম প্রসেসিং হওয়ার একটা ইনিশিয়াল স্টেজে আছে, তখনই আসলে মূলত এই প্রসেসটা তৈরি হয়। এবং এই এই স্টেটটার নাম হচ্ছে যে নিউ স্টেট, বুঝতে পারছো? সবাই বুঝছো এটা? ওকে, এরপরে হচ্ছে এরপরে যে স্টেটটা, এই স্টেটটার নাম হচ্ছে রেডি স্টেট। রেডি স্টেট মানে কি, রেডি স্টেট মানে হচ্ছে যে একটা প্রসেস সে হচ্ছে যে সিপিইউর পারমিশনের জন্য সে ওয়েট করতেছে, মানে সিপিইউ কে অ্যাসাইন করার জন্য সে ওয়েট করতেছে, এটাকে বলা হচ্ছে রেডি স্টেট, বুঝতে পারছো? দেখো প্রথমে হচ্ছে যে নিউ স্টেট। নিউ স্টেট মানে কি, নিউ স্টেট মানে হচ্ছে যে আমার প্রসেসটা ক্রিয়েট হচ্ছে, মানে আমার প্রোগ্রামটা রান হচ্ছে, ঠিক আছে? বা প্রোগ্রামটা, আমার একটা প্রোগ্রাম প্রসেস হওয়ার ঠিক ইনিশিয়াল স্টেজের মধ্যে আছে, তখন ওই স্টেটটার নাম হচ্ছে নিউ স্টেট। তারপরে হচ্ছে রেডি স্টেট। রেডি স্টেট মানে কি, রেডি স্টেট মানে হচ্ছে আমার এই প্রসেসটা আমার হার্ডওয়্যার বা আমার যে হার্ডওয়্যার যে রিসোর্স আছে সেই রিসোর্সকে মানে সেই রিসোর্স কি ইউজ করবে সেটার পারমিশন চাচ্ছে। পারমিশন চাওয়া মানে কি, পারমিশন চাওয়া মানে হচ্ছে যে সে হার্ডওয়্যারটাকে ইউজ করবে এরকম, মানে হার্ডওয়্যারটাকে সে অ্যাসাইন করতেছে, ঠিক আছে? এখানে পারমিশনের কিছু নাই, হার্ডওয়্যার ইউজ করার জন্য এখানে পারমিশনের কিছু নাই। হার্ডওয়্যারের ডোর সবসময় ওপেন, যখন হচ্ছে যে প্রসেস ইউজ করবে জাস্ট কার্নেল মোড থেকে সুইচ, সরি ইউজার মোড থেকে জাস্ট কার্নেল মোডে সুইচ করবে, মানে কনটেক্সট সুইচিংটা হবে। তো এখানে পারমিশনের কিছু নাই, জাস্ট সে হচ্ছে যে তোমার এই ওই প্রসেসটা জাস্ট তোমার সিপিইউটাকে জাস্ট অ্যাসাইন করার জন্য, বা তোমার আদার্স যে হার্ডওয়্যারের যে রিসোর্স গুলো আছে সেগুলোকে জাস্ট অ্যাসাইন করবে, তখন ওই স্টেটটার নাম হচ্ছে রেডি স্টেট। তারপরে হচ্ছে রানিং স্টেট। রানিং স্টেট মানে তো তোমরা বুঝতেছো যে যখনই সে হার্ডওয়্যারটাকে অ্যাসাইন করবে তখনই কিন্তু সে অপারেটিং সিস্টেমের মধ্যে তোমার ওই প্রোগ্রামটাকে রান করবে। এখানে বলা হচ্ছে ইনস্ট্রাকশন রান করা, মানে প্রোগ্রামটাকে রান করতেছে, বুঝছো? ইনস্ট্রাকশন মানে এখানে প্রোগ্রাম বোঝাচ্ছে বা ওই অ্যাপ্লিকেশনটাকে রান করছে, ঠিক আছে?
এরপরে স্টেটটা হচ্ছে ওয়েটিং স্টেট। ওয়েটিং স্টেট মানে কি? ওয়েটিং স্টেট মানে হচ্ছে ওই যে মাল্টি প্রোগ্রামিং এর বিষয়টা। ঠিক আছে, মাল্টি প্রোগ্রামিং এর কনসেপ্ট মনে আছে কারো? কেউ একজন বলো তো মাল্টি প্রোগ্রামিং এর কনসেপ্টটা। মাল্টি প্রোগ্রামিং কনসেপ্ট মনে আছে? বা মাল্টি টাইম শেয়ারিং এর কনসেপ্টটা বা মাল্টিটাস্কিং? আচ্ছা, এটা ছিল মাল্টি প্রোগ্রামিং এর কনসেপ্টটা ছিল যে আমার কাছে যদি অনেকগুলা টাস্ক থাকে, আমি যদি এখানে মাল্টি প্রোগ্রামিং করি, মানে মাল্টি প্রোগ্রামিং কনসেপ্টটা হচ্ছে যে আমরা আমার কাছে যদি অনেকগুলা প্রসেস থাকে, তাহলে কোনো একটা প্রসেস তো অবশ্যই তোমার সিপিইউ কে এক্সিকিউট করবে, তাই না? বা সিপিইউ কে ইউটিলাইজ করবে, কিন্তু ওই একটা প্রসেস একটা সিপিইউ কে ইউটিলাইজ করার কোনো এক সময় সিপিইউটা আইডল অবস্থায় চলে যায়। মানে আইডল অবস্থায় কেন চলে যায়? মানে আইডল অবস্থায় যাওয়া মানে কি? আইডল অবস্থায় যাওয়া মানে হচ্ছে তখন সিপিইউটার এক্সিকিউশন সে করে না, ওই প্রসেস সিপিইউটাকে কোনো এক্সিকিউট করছে না। কেন করছে না? কারণ হচ্ছে যে তখন ইউজার, মানে তখন ওই প্রসেসটা ধরো ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেওয়ার জন্য ওয়েট করছে, ঠিক আছে? ওই ওয়েট করার সময়টাতে কিন্তু সে কোনো ধরনের সিপিইউ ইউজ করতেছে না, কারণ সে ইউজারের ইনপুটের জন্য ওয়েট করতেছে, বুঝছো? তখন ওই সিপিইউটা যদি প্রসেস 2 ইউজ করে, ঠিক আছে, তখন এটাকে বলা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং। ঠিক এই বিষয়টাকে এখানে বলা হচ্ছে ওয়েটিং। মানে কোনো একটা প্রসেস যখন ইউজারের কাছ থেকে কোনো একটা ইনপুট বা অন্য কোনো একটা অপারেশনের জন্য সে মানে ওয়েট করতে থাকবে, বা কোনো একটা সিগন্যালের জন্য সে ওয়েট করতে থাকবে, তখন ওই প্রসেসের স্টেটটাকে বলা হচ্ছে ওয়েটিং স্টেট। বুঝতে পারছো? বুঝছো? মানে কোন একটা প্রসেস যখন ধরো ইউজারের কাছ থেকে কোনো একটা ইনপুট বা কোনো একটা আদার্স কোনো একটা সিগন্যালের জন্য সে ওয়েট করতে থাকবে, তখন ওই প্রসেসের ওই স্টেটটার নাম হচ্ছে ওয়েটিং স্টেট। এবং ফাইনালি হচ্ছে টার্মিনেটেড স্টেট। টার্মিনেটেড স্টেট মানে হচ্ছে যখন প্রসেসটার ফাংশন বা এক্সিকিউশন শেষ হয়ে যাবে, তখন এটাকে বলা হচ্ছে টার্মিনেটেড স্টেট। তোমরা কি বুঝতে পারছো? সবাই ক্লিয়ার হয়েছে স্টেট গুলা? জি স্যার। সবাই বুঝছো? জি স্যার। ঠিক আছে, তো এরপরে দেখি। ওকে, সো এরপরে হচ্ছে যে এটা কিভাবে মেনটেন হয়, যে আমার যে স্টেট ডায়াগ্রাম, এটাকে বলা হচ্ছে স্টেট ডায়াগ্রাম, প্রসেস স্টেট ডায়াগ্রাম, সেটা আসলে কিভাবে কাজ করে। মানে এটা একটা ফ্লো চার্ট, বুঝতে পারছো? ফ্লো চার্ট না, মানে এটা একটা ডায়াগ্রাম ফ্লো চার্টের মতো। আমরা দেখবো যে কিভাবে এটা কাজ করে, একটা প্রসেস কিভাবে আসলে কাজ করে। তো প্রথমে আমাদের হচ্ছে যে নিউ স্টেট। নিউ স্টেটে আমরা কি বলছিলাম মনে আছে? নিউ স্টেট মানে হচ্ছে কি? হ্যাঁ, মনে আছে কারো? নিউ স্টেটে কি বলছিলাম? নিউ স্টেট হচ্ছে, দেখো, একটা প্রসেস জাস্ট ক্রিয়েট হয়েছে, বুঝছো? তার মানে এটা হচ্ছে প্রথম স্টেট, যেখানে হচ্ছে যে একটা প্রসেস জাস্ট ক্রিয়েট হয়েছে, মানে একটা প্রোগ্রাম জাস্ট রেডি ফর দ্য এক্সিকিউশন, মানে একদম ইনিশিয়াল স্টেজে আছে, মানে প্রোগ্রামটা জাস্ট এক্সিকিউট হবে। তো তখন আসলে এটাকে বলা হচ্ছে নিউ স্টেট, মানে প্রসেসটা জাস্ট ক্রিয়েট হবে, ঠিক আছে, বা ক্রিয়েট হয়ে গেছে এরকম আর কি। তো এটাকে বলা হচ্ছে নিউ স্টেট। তো নিউ স্টেট থেকে তারপরে যাবে হচ্ছে রেডি স্টেট। রেডি স্টেট কখন আসে? এই রেডি স্টেট কখন আসে? রেডি স্টেট হচ্ছে যে কখন হয়? রেডি স্টেট, এই বলো, রেডি স্টেট কখন আসে বলো তো? বা রেডি স্টেটে কি হয়? দেখো, রেডি স্টেটে হচ্ছে যে তোমার প্রসেসরকে বা কোন একটা সিপিইউ কে অ্যাসাইন করার জন্য সে ওয়েট করতে থাকবে, বুঝছো? বুঝছো?
মানে তোমার একটা প্রসেস, সে হচ্ছে যে তোমার কোন একটা প্রসেসরকে বা তোমার যে হার্ডওয়্যার গুলাকে আছে হার্ডওয়্যার রিসোর্সকে অ্যাসাইন করার জন্য সে মানে হার্ডওয়্যারের জন্য সে ওয়েট করবে, হার্ডওয়্যারকে অ্যাসাইন করার জন্য সে ওয়েট করবে, তখন এটাকে বলা হচ্ছে রেডি স্টেট। সো তুমি যখন হার্ডওয়্যারকে অ্যাসাইন করার জন্য তো সে ওয়েট করবে, সো তুমি যখন হার্ডওয়্যারকে অ্যাডমিট করবা বা ওই প্রসেস যখন কার্নেল মোডের মাধ্যমে হার্ডওয়্যারকে অ্যাডমিট করতে পারবে, তখনই সে আসবে হচ্ছে রেডি স্টেটে। সো রেডি স্টেটে আসা মানে মূলত আসলে সে মোটামুটি রান করার জন্য রেডি, ঠিক আছে। তো রেডি স্টেটে আসার পর সে হচ্ছে যে শিডিউলার ডিসপ্যাচের মাধ্যমে হচ্ছে রান হবে আর কি। রান হবে কখন, যখন হচ্ছে যে দেখো রানিং এর এটা দেখো, রানিং হচ্ছে যে যখন হচ্ছে যে তোমার এই প্রসেসরটাকে সে অ্যাসাইন করতে পারবে, তখন ওই এটা তোমার ওই প্রোগ্রামটাকে সে রান করবে আর কি। তো এটাকে এটাকে মানে হচ্ছে একটা শিডিউলার ডিসপ্যাচের মাধ্যমে এটা রান হবে। শিডিউলার ডিসপ্যাচ মানে কি? শিডিউলার ডিসপ্যাচ মানে হচ্ছে যে একটা শিডিউলিং প্রসেসের মাধ্যমে বা একটা শিডিউলিং টেবিলের মাধ্যমে, টেবিল না, একটা ধরো একটা রুটিনের মাধ্যমে সে আসলে বা একটা কিউ এর মাধ্যমে সে আসলে এটাকে রান করবে। তো আরেকটু আমি যদি ক্লিয়ার করি, যেমন ধরো হচ্ছে যে তোমার এখানে 2টা প্রসেস রান হচ্ছে বা 5টা প্রসেস রান হচ্ছে, ঠিক আছে। তো 5টা প্রসেসের মধ্যে কোন প্রসেসটা আগে হার্ডওয়্যারটাকে ইউটিলাইজ করবে, ঠিক আছে, বা কোন প্রসেসটা একটু পরে হার্ডওয়্যারটাকে ইউটিলাইজ করবে, বা কোন প্রসেসটা আরো পরে হার্ডওয়্যারটাকে ইউটিলাইজ করবে, সেটা কিন্তু একটা প্রায়োরিটি ওয়াইজ সেট করে দেওয়া থাকে। ওই জিনিসটাকে এখানে বলা হচ্ছে শিডিউলার ডিসপ্যাচ। বুঝতে পারছো? এবং এই জিনিসটা কিভাবে করা হয়? এই জিনিসটা করা হচ্ছে বিভিন্ন শিডিউলিং অ্যালগরিদমের মাধ্যমে। বুঝতে পারছো সবাই? জি স্যার। বুঝছো তো? বিভিন্ন ধরনের শিডিউলিং অ্যালগরিদমের মাধ্যমে এটা বলে দেওয়া থাকে যে কোন প্রসেসটা আগে রান হবে এবং কোন প্রসেসটা পরে রান হবে। সো এখানে এটাই বলা হচ্ছে যে যখন তোমার একটা প্রসেস যখন হচ্ছে যে সে হার্ডওয়্যারটাকে অ্যাসাইন করতে পারলো, তখন সে রেডি স্টেটে আছে এবং পরবর্তীতে শিডিউলার ডিসপ্যাচের মাধ্যমে সে কিন্তু রানিং স্টেটে চলে যাবে, মানে তখন প্রসেসটা রান হতে থাকবে তোমার মেমোরির মধ্যে, ঠিক আছে, বা অপারেটিং সিস্টেমে সেটা রান হতে থাকবে। ওকে, সো এই রানিং স্টেজে যাওয়ার পর সে কিন্তু 3 ধরনের কেস হইতে পারে। এক ধরনের কেস হচ্ছে যে ধরো তুমি এটা কাজ শেষ হয়ে গেল, এই প্রসেসে কাজ শেষ হয়ে গেল, তখন তুমি হচ্ছে এটাকে টার্মিনেট করে দিলা, মানে এই প্রসেসটাকে তুমি এক্সিট করে দিলা, এক্সিট করলে সেটা টার্মিনেট স্টেটে চলে যাবে, ঠিক আছে। তো এটা এক ধরনের কেস হতে পারে। আরেক ধরনের কেস হতে পারে ধরো তোমার সামহাও কোনো ধরনের ইন্টারাপশন হচ্ছে, ঠিক আছে। যদি ওই প্রসেসটা যদি ইন্টারাপশন হয়, যে প্রসেসটা রান হচ্ছে মানে রান হইতেছে আর কি, যে প্রসেসটা রান হইতেছে এটা যদি তোমার কোনো কারণে যদি ইন্টারাপ্টেড হয়, তখন কিন্তু সেটা আবার রেডি স্টেটে চলে যাবে, মানে এটাকে আবার কিন্তু নতুন করে রান হতে থাকবে। কিন্তু একটা জিনিস মনে রেখো, যদি ইন্টারাপশন হয় তাহলে কিন্তু এটা টার্মিনেট হয়ে যায় না। টার্মিনেট তখনই হবে যখন তুমি এটাকে টার্মিনেট করবে, বুঝছো? ঠিক আছে, যখন ধরো এই প্রসেসের কাজ শেষ, তুমি যখন এই প্রসেসটাকে এক্সিট করে দিবে তখনই টার্মিনেট হবে। কিন্তু ধরো সাপোজ সেকেন্ড কেস হচ্ছে যে ধরো কোনো কারণে যদি এটা ইন্টারাপ্টেড হয়, তাহলে কিন্তু এটা আবার রেডি স্টেটে চলে যাবে, মানে হচ্ছে নতুন করে আবার হার্ডওয়্যার কে সে অ্যাসাইন করবে, ঠিক আছে। তো হার্ডওয়্যার কে অ্যাসাইন করার পর হচ্ছে শিডিউলার ডিসপ্যাচের মাধ্যমে আবার সে রানিং অবস্থায় চলে আসবে, মানে রান হবে আর কি অপারেটিং সিস্টেমের মধ্যে। ওকে, তো এটা গেল হচ্ছে সেকেন্ড কেস। থার্ড কেস কি হইতে পারে? থার্ড কেস হচ্ছে যে সে ওয়েটিং স্টেটে যাইতে পারে। তো ওয়েটিং স্টেটে যাওয়া মানে কি? ওয়েটিং স্টেটে যাওয়া মানে হচ্ছে সাপোজ কোনো একটা প্রসেস ইউজারের কাছ থেকে কোনো একটা ইনপুট নেওয়ার জন্য বা আদার কোনো একটা ইভেন্ট অকার করার জন্য বা আদার কোনো একটা সিগন্যাল পাওয়ার জন্য সে কিন্তু ওয়েট করতেছে, তখন কিন্তু তোমার সিপিইউটা আইডল অবস্থায় চলে যাবে, তখন কিন্তু মাল্টি প্রোগ্রামিং এর বিষয়টা এখানে কাজ করবে। বুঝতে পারছো? তো তখন ওই প্রসেসটা, যেহেতু আমি এখানে প্রসেসের বিষয়টা বলছি, সো এখানে আসলে মাল্টি প্রোগ্রামিংটা আসবে না, মানে আমি জাস্ট বলতেছি আর কি। সো যখন কোনো একটা প্রসেস তোমার ইউজারের কাছ থেকে কোনো একটা ইনপুট নেওয়ার জন্য ওয়েট করবে, ঠিক আছে, বা কোনো একটা আদার সিগন্যাল নেওয়ার জন্য ওয়েট করবে, তখন সে যে স্টেটটাতে থাকে ওই স্টেটের নাম হচ্ছে ওয়েটিং স্টেট। সো যখন সে ওই সিগন্যালটা পেয়ে যাবে বা ইউজারের কাছ থেকে ওই ইনপুটটা যখন সে পেয়ে যাবে, তখন সে কিন্তু আবার রেডি স্টেটে যাবে। রেডি স্টেটে যাওয়া মানে কি? রেডি স্টেটে যাওয়া মানে হচ্ছে সে কিন্তু আবার নতুন করে হার্ডওয়্যার রিসোর্স ইউজ করার জন্য, মানে হার্ডওয়্যারটাকে সে অ্যাসাইন করবে যেন সে হার্ডওয়্যারটাকে বা সিপিইউটাকে এক্সিকিউট করতে পারে। যখন সে হার্ডওয়্যারকে অ্যাসাইন করে ফেলবে, তখন কিন্তু পরবর্তীতে শিডিউলার ডিসপ্যাচের মাধ্যমে সে আবার রানিং স্টেটে চলে যাবে। বুঝতে পারছো বিষয়টা?
তো রানিং স্টেটে যাওয়ার পর আবার 3 ধরনের কেস আসবে, যে এক ধরনের কেস হচ্ছে যদি আমি প্রসেসটাকে এক্সিট করে দিই তখন সেটা টার্মিনেট স্টেটে চলে যাবে, মানে যে প্রসেসটা এক্সিকিউট বা টার্মিনেটেড হয়ে গেছে। বা যদি ধরো ইন্টারাপশন হয় তাহলে আবার সে রেডি স্টেটে যাবে। তো রেডি স্টেটে যাওয়া মানে কি, যা মনে হচ্ছে সে হার্ডওয়্যারের রিসোর্সটাকে আবার ইউটিলাইজ করবে আর কি, বা হার্ডওয়্যারটাকে আবার নতুন করে অ্যাসাইন করবে। মানে বিষয়টা হচ্ছে যে কার্নেল মোডের মাধ্যমে হার্ডওয়্যারকে অ্যাক্সেস করবে, ঠিক আছে। তো ওইটাই হচ্ছে রেডি স্টেট। যখন সে হার্ডওয়্যারের অ্যাক্সেস পেয়ে যাবে বা হার্ডওয়্যারকে যখন সে অ্যাসাইন করে ফেলতে পারবে, হার্ডওয়্যার মানে আমি এটাই বুঝাচ্ছি, এখানে সব ধরনের বিষয় আছে, যেমন মেমোরি, সিপিইউ, ঠিক আছে, এগুলো আমি বুঝাচ্ছি। বা স্পেসিফিক্যালি যদি আরো মানে একটা বলতে চাই তাহলে হচ্ছে সিপিইউ। যখন সে সিপিইউটাকে অ্যাসাইন করে ফেলবে তখন আবার ওই যে শিডিউলিং ডিসপ্যাচের মাধ্যমে, শিডিউলিং ডিসপ্যাচ মানে হচ্ছে যে কোন প্রসেসটা আগে রান হবে কোন প্রসেসটা পরে রান হবে, এটা কিন্তু একটা শিডিউলিং অ্যালগোরিদমের মাধ্যমে এটা রান হয় বা এটা ডিসিশন হয়। তো তখন তুমি এটা আবার রানিং স্টেটে চলে যাবে। তো আবার একটা কেস হচ্ছে যে রানিং স্টেটে যাওয়ার পর ধরো এরকম যদি আসে, কখনো দেখা যায় যে কোনো একটা প্রসেস ইউজারের একটা কাছ থেকে একটা ইনপুট নেওয়ার জন্য বা আদার্স কোনো একটা সিগন্যালের জন্য ওয়েট করছে, তখন কিন্তু সে ওয়েটিং স্টেটে চলে যাবে। যখন ওই সিগন্যালটা পেয়ে যাবে বা ইউজারের ওই ইনপুটটা সে পেয়ে যাবে, তখন কিন্তু আবার সে নতুন করে আবার হার্ডওয়্যারটাকে আবার অ্যাসাইন করবে। কেন অ্যাসাইন করা লাগে আবার, তাই বলো তো, এই যে ওয়েটিং স্টেটে যাওয়ার পর হার্ডওয়্যারকে আবার কেন অ্যাসাইন করতে পারে, আমরা কেন রানিং মোডে চলে যায় না প্রসেস, বলো তো কেউ একজন। এখানে কিন্তু এই যে মাল্টি প্রোগ্রামিং এর বিষয়টা আছে। তো কেউ একজন বলো যে যখন সে প্রসেসটা ওয়েটিং স্টেটে থাকে তখন আবার রানিং স্টেটে চলে যায় না কেন, কেন আবার সে রেডি স্টেটে যেতে হয়? তো কেউ একজন বলো তো। পারবা না? না স্যার। তো কারণ হচ্ছে যে এইটা তো ওয়েটিং স্টেটে আছে, তাই না? তো ওয়েটিং স্টেটে থাকা মানে কি, কোন একটা প্রসেস যদি ওয়েটিং স্টেটে থাকে তার মানে কি দাঁড়ায়, তার মানে হচ্ছে যে সে কিন্তু সিপিইউটাকে ইউজ করছে না, সিপিইউ কিন্তু আইডল অবস্থায় চলে গেছে। তো সিপিইউ যদি আইডল অবস্থায় চলে যায় মানে সিপিইউ ওই প্রসেস যদি ওই সিপিইউটাকে ইউজ না করে তাহলে অন্য একটা প্রসেস কিন্তু ওই সিপিইউটাকে ইউজ করতেছে। এটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং এর কনসেপ্ট, বুঝছো? তো এখন কথা হচ্ছে এই ওই প্রসেস মানে ওই পার্টিকুলার প্রসেস যদি আবার সিপিইউটাকে এইভাবে ইয়ে করতে চায় ডিরেক্টলি, তো সে অ্যাক্সেস করতে পারবে না, কারণ এই সিপিইউটা অন্য একটা প্রসেসের জন্য রান করতেছে বা অন্য একটা প্রসেসকে ইউটিলাইজ করতেছে। তখন কিন্তু আবার তাকে কিউতে দাঁড়াইতে হবে, তখন তো আবার তাকে তোমার ওই সিপিইউটাকে অ্যাক্সেস করার জন্য আবার কিন্তু দাঁড়াইতে হবে, ঠিক আছে। তো যদি সে ওই আবার পরবর্তীতে সিপিইউটাকে অ্যাক্সেস করতে চায় তখন এটাকে বলা হচ্ছে রেডি স্টেট। এটা হচ্ছে তোমার সিপিইউ, ঠিক আছে। সাপোজ এটা হচ্ছে তোমার সিপিইউ, এটা হচ্ছে প্রসেস 1, এটা হচ্ছে প্রসেস 1, এটা হচ্ছে প্রসেস 2, এটা হচ্ছে প্রসেস 3, ঠিক আছে। সো তোমার প্রসেস 1 হচ্ছে সিপিইউটাকে ইউজ করতেছে, ঠিক আছে। তো যেহেতু ইউজ করতেছে ধরো এটা রানিং স্টেটে আছে, তো রানিং স্টেটে কোনো এক পর্যায়ে সে ধরো ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেওয়ার জন্য, সাপোজ এটা হচ্ছে ইউজার, ঠিক আছে, ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেওয়ার জন্য সে ওয়েট করবে। তো সে যখন ওয়েট করবে তখন কিন্তু সে আর সিপিইউটাকে ইউটিলাইজ করবে না। এখন মাল্টি প্রোগ্রামিং বলতেছে যখনই সিপিইউটা আইডল অবস্থায় চলে যাবে তখন এটা অন্য একটা প্রসেসকে সে অন্য একটা প্রসেস দ্বারা সে ইউটিলাইজ হবে। ধরো এখন হচ্ছে যে তোমার প্রসেস 3 হচ্ছে সিপিইউটাকে রান করতেছে, আর এই প্রসেস 1 কিন্তু তখন ওয়েটিং স্টেটে চলে গেছে। কারণ কি, কারণ সে হচ্ছে যে ইউজারের কাছ থেকে সে একটা ইনপুট নেওয়ার জন্য বা আদার্স একটা সিগন্যাল নেওয়ার জন্য সে ওয়েট করতেছে। তো যখনই সে ইউজারের কাছ থেকে ইনপুটটা পেয়ে যাবে তখনই কিন্তু ডিরেক্টলি আবার সিপিইউতে চলে আসতে পারবে না, তখন কিন্তু তাকে ওই রেডি স্টেটে যাইতে হবে। রেডি স্টেটে যাওয়া মানে কি, রেডি স্টেটে যাওয়া মানে হচ্ছে সে আবার হার্ডওয়্যারকে অ্যাসাইন করার জন্য বলবে। এখন কথা হচ্ছে যে তাকে কি তখন দিবে কিনা অ্যাক্সেস, মানে হার্ডওয়্যারে অ্যাক্সেস কি তখন দিবে কিনা, এই জিনিসটা ডিপেন্ড করে ওই শিডিউলিং অ্যালগোরিদমের মাধ্যমে, বুঝছো। যদি এই প্রসেসের প্রায়োরিটি বেশি থাকে তাহলে ইমিডিয়েট কিন্তু প্রসেস 3 এর এক্সিকিউশনটা তখন অফ হয়ে যাবে, সাথে সাথে প্রসেস 1 এর এক্সিকিউশনটা শুরু হয়ে যাবে,
বুঝছো? আর যদি প্রায়োরিটি কম থাকে তাইলে কিন্তু প্রসেস 3 এর এক্সিকিউশন কিন্তু তখন শেষ হবে না। প্রসেস 3 এর এক্সিকিউশন শেষ হওয়ার পর প্রসেস 1 ইউজ করতে পারবে, সিপিইউ ইউজ করতে পারবে, তখন কিন্তু তাকে একটু ওয়েট করা লাগবে। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। এইটাই হচ্ছে মূলত ইয়ে আর কি। তো আমার প্রশ্নটা ছিল যে কেন সে ডিরেক্টলি রানিং স্টেটে চলে যায় না? রানিং স্টেটে গেলে হবে না, কারণ তখন কিন্তু সিপিইউটা অন্য একটা প্রসেস, মানে অন্য একটা প্রসেসের জন্য ইউটিলাইজ হইতে থাকবে। সো তোমাকে দুম করে সিপিইউর কাছে চলে গেলে কিন্তু হবে না, তখন কিন্তু আস্তে আস্তে রেডি স্টেটে যাইতে হবে। রেডি স্টেটে গিয়ে হচ্ছে যে আবার হার্ডওয়্যারকে নতুন করে অ্যাসাইন করতে হবে। তখন কিন্তু এটা একটা ডিপেন্ড করবে যে আসলে তোমার এই প্রসেসটা রান হবে কিনা, নাকি প্রসেস 3 এর আগে রান হবে, নাকি প্রসেস 3 এর পরে রান হবে। সেটা তোমাকে ডিসাইড করে দিবে হচ্ছে শিডিউলিং অ্যালগরিদম, বিভিন্ন টাইপের যে শিডিউলিং অ্যালগরিদম আছে। তো তুমি যদি প্রায়োরিটি প্রসেস 1 এর প্রায়োরিটি যদি অনেক বেশি থাকে, তখন কিন্তু এটা প্রসেস 3 এর টার্মিনেশন, মানে প্রসেস 3 এর যে ইউটিলাইজেশন সেটা কিন্তু পজ হয়ে যাবে, পজ হয়ে গিয়ে আবার ওই সিপিইউটা কিন্তু প্রসেস 1 কে মানে এক্সিকিউট করবে আর কি। বুঝতে পারছো? মানে প্রসেস 1 তখন সিপিইউটাকে এক্সিকিউট করবে বা ইউটিলাইজ করবে। আর যদি এটা প্রায়োরিটি কম থাকে তাহলে প্রসেস 3 এর কাজ শেষ হওয়ার পর প্রসেস 1 ইউজ করবে। বুঝতে পারছো? মানে কাজ শেষ হওয়ার পর না, মানে প্রসেস 3 এর ধরো কোনো একটা স্টেজে গিয়ে যখন হচ্ছে যে আইডল অবস্থায় থাকবে সিপিইউটা, ঠিক তখনই প্রসেস 1 টা সেটা ইউজ করবে। বুঝতে পারছো? এটা হচ্ছে মূলত আসলে মাল্টি প্রোগ্রামিং এর কনসেপ্ট এবং মাল্টিটাস্কিং এর কনসেপ্ট। পুরো জিনিসটা আসলে এখানে কাজে লাগবে। সো এই দুইটা জিনিস যদি তোমরা না জানো তাহলে কিন্তু পরবর্তীতে এই জিনিসগুলো পারবা না। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে যে আহ, আমরা কিভাবে আসলে প্রসেসকে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করি একটা অপারেটিং সিস্টেমের মাধ্যমে, সেটা মূলত আসলে একটা টাস্ক কন্ট্রোল ব্লক। টাস্ক কন্ট্রোল ব্লক কেন? কারণ এখানে আসলে আচ্ছা, এখানে আসলে অনেকগুলা জিনিস থাকে মূলত। আসলে আমরা যেভাবে, এটা তো আমরা জাস্ট স্টেটটা দেখলাম যে কোন কোন স্টেট কিভাবে কি অবস্থায় কাজ করে। তো আসলে মূলত যেই প্রসেসটা আসলে যেভাবে কাজ করে সেটা আসলে মূলত একটা ব্লকের মাধ্যমে কাজ করে। একটা ব্লক কি? একটা ব্লক হচ্ছে অনেকগুলো ইনফরমেশন যেখানে একসাথে থাকে। বুঝছো? যেমন ধরো প্রতিটা প্রসেসের জন্য একটা করে আইডি থাকে। আমি কিন্তু লাস্ট একটা এক্সাম্পলে এটা দেখাইছিলাম, মনে আছে তোমাদের কারো? সফটওয়্যারের মধ্যে যেটা দেখাইছিলাম। কোন জায়গায় সেভ করে? হ্যাঁ, ওকে, দেখো এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে এক একটা প্রসেস। ঠিক আছে? ওকে, এগুলো সবগুলো হচ্ছে এক একটা প্রসেস। ঠিক আছে? তো এই এক একটা প্রসেসে কিন্তু আবার এক একটা করে ইয়ে আছে। যেমন ধরো আমি যদি একটা প্রসেসের মধ্যে কিন্তু এই যে যেমন ধরো এটা একটা প্রসেস, এটাকে যদি আমি দেখি প্রপার্টিসে ক্লিক করি, তাহলে দেখবা এই যে দেখো অনেকগুলো থ্রেড, কতগুলো থ্রেড, এই যে দেখো আটটা থ্রেড আছে এখানে। ঠিক আছে? প্রতিটা থ্রেড আছে। এই দেখতেছো সবাই? জি স্যার। দেখো এখানে প্রতিটা প্রসেসে কিন্তু আবার একটা অনেকগুলা থ্রেড আছে। এখানে দেখো কতগুলো থ্রেড আছে, টোটাল হচ্ছে আটটা থ্রেড আছে। তো প্রতিটার কিন্তু একটা করে আইডি আছে। বুঝছো? এটাকে বলা হচ্ছে থ্রেড আইডি, অথবা প্রতিটা প্রসেসের একটা করে যদি আইডি থাকে তখন এটাকে বলা হচ্ছে প্রসেস আইডি। তো এই জিনিসগুলো কিন্তু থাকবে। বুঝতে পারছো? তো আমি এখানে এই যে এই জিনিসটাই বলতে চাচ্ছিলাম যে প্রতিটা প্রসেসের কিন্তু একটা করে আইডি থাকবে। বুঝছো? ওকে, জি স্যার। তো প্রতিটা প্রসেসে একটা করে তোমার আইডি থাকবে। প্রতিটা প্রসেস কত নাম্বার, মানে এটা একটা ইউনিক নাম্বার আর কি। ঠিক আছে? এটা জাস্ট অপারেটিং সিস্টেম ট্র্যাক রাখার জন্য। তারপর হচ্ছে প্রসেস স্টেট থাকবে। প্রসেস স্টেট মানে তো আমরা এতক্ষণ যেটা বললাম যে রেডি, নিউ স্টেট, তারপর হচ্ছে রেডি স্টেট, রানিং স্টেট, টার্মিনেটেড স্টেট। হ্যাঁ, তো এইগুলা থাকবে আর কি। তারপরে হচ্ছে কিছু প্রোগ্রাম কাউন্টার থাকবে। বলো তো প্রোগ্রাম কাউন্টার বলতে কি বুঝো? কাউন্টার বলতে কি বুঝো বলো? কাউন্টার। ওকে, এইখানে কাউন্টার বলতে বেসিক্যালি যেটা বোঝানো হয়, যেমন ধরো তোমার এখানে তুমি একটা সফটওয়্যার, একটা আহ, তুমি একটা ধরো এখানে একটা প্রোগ্রাম ডেভেলপ করলা। ঠিক আছে?
ওকে, সো তুমি ধরো একটা প্রোগ্রাম ডেভেলপ করলা, ধরো একটা প্রোগ্রাম ডেভেলপ করার জন্য কি মানে একটা সফটওয়্যার তৈরি করার জন্য কতগুলো ইনস্ট্রাকশন দরকার হয় না? সো এখানে ধরো অনেকগুলো ইনস্ট্রাকশন আছে, সাপোজ এগুলো হচ্ছে এক একটা ইনস্ট্রাকশন, ঠিক আছে, প্রতিটা লাইন, ঠিক আছে, ধরো এটা হচ্ছে অনেকগুলো লাইন। সো কাউন্টার বলতে কাউন্টার বলতে এটাই বোঝানো হচ্ছে যে ধরো তোমার একটা প্রোগ্রাম রান হওয়া মানে কি, একটা প্রোগ্রাম রান হওয়া মানে তো ইনস্ট্রাকশন গুলো রান হওয়া, তাই না? প্রতিটা ইনস্ট্রাকশন, এগুলো হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্রাকশন রান হওয়া, বুঝছো তো নাকি? জি স্যার। ওকে, সো এখন যেটা হবে যে সাপোজ ধরো এখন প্রোগ্রামটা যদি রান হয়, তো সাপোজ ধরো এখানে 3 নাম্বার লাইনটা রান হচ্ছে, সো তোমার কাউন্টারের কাজ হচ্ছে যে 3 নাম্বার লাইনটাকে যেহেতু এটা রান হচ্ছে, সো তোমার পরের পয়েন্টারটা 4 নাম্বার লাইন থেকে শুরু করা, বা 4 নাম্বার লাইন যখন এক্সিকিউট হবে তখন কাউন্টারটা 5 নাম্বার লাইন থেকে 5 নাম্বার লাইনে চলে আসবে, আবার 5 নাম্বার লাইন যখন এক্সিকিউট হবে তখন কাউন্টার 6 নাম্বার লাইনে চলে আসবে। মানে বিষয়টা হচ্ছে এটাই, প্রোগ্রাম কাউন্টার মানে হচ্ছে যে ইনস্ট্রাকশন গুলো, মানে একটা ইনস্ট্রাকশন যদি এক্সিকিউট হইতে থাকে তার পরবর্তী ইনস্ট্রাকশন গুলো কি হবে সেটাকে অলরেডি পয়েন্ট করে ফেলা, বুঝছো? বুঝছো? জি স্যার। জি স্যার। মানে একটা পার্টিকুলার বা একটা পার্টিকুলার লাইন যদি মানে এক্সিকিউট হইতে হইতে থাকে, তাহলে পরবর্তী ইনস্ট্রাকশনটা কি হবে সেটা অলরেডি পয়েন্ট করে ফেলা। সো এটাকে এখানে বলা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। এটা কিন্তু কোনো প্রসেসের কাউন্টার না, এটা কিন্তু প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার মানে হচ্ছে যে সেই ইনস্ট্রাকশন যে থাকে না, ইনস্ট্রাকশন গুলো তো লাইন লাইন ওয়াইজ থাকে। প্রোগ্রাম মানে কি, প্রোগ্রাম মানে হচ্ছে সফটওয়্যার, ঠিক আছে, অ্যাপ্লিকেশন। প্রতিটা অ্যাপ্লিকেশনের বা একটা সফটওয়্যারের তো কতগুলো ইনস্ট্রাকশন থাকে, অনেকগুলো লাইন থাকে। সো ওই লাইনগুলা আসলে যে লাইনগুলো এক্সিকিউট হচ্ছে এর পরের লাইনটা কি হবে বা ওই লাইনের এক্সিকিউশনটা কি হবে সেই লাইনটাকে তুমি পয়েন্ট করে ফেলতেছো, তো এটাকে এখানে বলা হচ্ছে যে প্রোগ্রাম কাউন্টার, বুঝতে পারছো? সো তোমার একটা প্রসেস যখন রান হইতে থাকবে তখন কিন্তু এই জিনিসগুলোও মূলত আসলে এই জিনিসগুলো কাজ করে কিভাবে, এই যে প্রোগ্রাম কিভাবে মানে প্রোগ্রাম বা প্রতিটা ইনস্ট্রাকশন কিভাবে রান হচ্ছে আর কি, কারণ প্রসেস তো মূলত আসলে প্রোগ্রাম থেকেই তৈরি হয়, আর প্রোগ্রাম গুলো তৈরি হয় হচ্ছে অনেকগুলো ইনস্ট্রাকশনের মাধ্যমে। সো ইনস্ট্রাকশন গুলা কিভাবে রান হচ্ছে সেটাও কিন্তু এখানে একটা দেখার বিষয়। যদি ইনস্ট্রাকশনই রান না হয় তাহলে কিন্তু প্রসেসই থাকবে না, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তারপরে হচ্ছে এখানে তোমার তারপরে হচ্ছে এখানে তোমার সিপিইউ রেজিস্টার থাকে, ঠিক আছে, সিপিইউ রেজিস্টার থাকে। সিপিইউ রেজিস্টার মানে হচ্ছে যে ধরো এটা র্যাম এর মধ্যে, সিপিইউর মধ্যে আর কি বিভিন্ন ধরনের রেজিস্টার আছে, যেমন স্ট্যাক রেজিস্টার, ইনপুট আউটপুট, হ্যাঁ, এই জিনিসগুলো থাকে। এই জিনিসগুলো মানে সিপিইউটাকে জাস্ট ইউটিলাইজ করবে আর কি। আমি যদি একদম এক লাইনে বলতে যাই তখন বলবো যে সিপিইউ কে ইউটিলাইজ করবে। এবং পরবর্তীতে যে বিষয়টা সেটা হচ্ছে যে শিডিউলিং ইনফরমেশন, সিপিইউ শিডিউলিং ইনফরমেশন মানে হচ্ছে যে তোমার অনেকগুলো যদি প্রসেস থাকে তাহলে কোন প্রসেসটা আগে রান হবে, কোন প্রসেসটা পরে রান হবে, এগুলো একটা প্রায়োরিটি অ্যাসাইন করতে হয়। সো প্রায়োরিটিটা যেভাবে অ্যাসাইন করা লাগে, বা ওই যে বললাম যে কোন সিপিইউটা, সরি, কোন প্রসেসটা আগে রান হবে কোন প্রসেসটা পরে রান হবে, সেটা মূলত আসলে ওই শিডিউলিং এর ইনফরমেশন থেকে আসে, ঠিক আছে। তো এটাও তোমাকে আসলে কাজ করাইতে হবে। এরপরে আমার হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট, তোমার যে হার্ড ডিস্ক বা তোমার যে র্যাম, সেই মেমোরিটা, সে সিপিইউটা আসলে কিভাবে ম্যানেজ করতেছে সেই ইনফরমেশনটা এখানে ট্র্যাক রাখতে হবে। এটাও কিন্তু অপারেটিং সিস্টেমকে ট্র্যাক রাখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন। অ্যাকাউন্টিং ইনফরমেশন মানে হচ্ছে ওই যে আমি বলছি যে না, যে প্রতিটা প্রসেস একটা প্রসেস আইডি থাকবে, ঠিক আছে। তো প্রতিটা প্রসেস কতটুক কি কি ইনফরমেশন ইউজ করতেছে, মানে সে আসলে কতটুক র্যাম ইউজ করতেছে, তারপর হচ্ছে কোন কোন রেজিস্টার সে ইউজ করতেছে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে তোমার তার শিডিউলিংটা কিরকম আছে, প্রায়োরিটিটা কিরকম, ওই ইনফরমেশন গুলো কিন্তু অপারেটিং সিস্টেমকে ট্র্যাক রাখতে হবে। তো এটা কি বলা হচ্ছে যে অ্যাকাউন্টিং ইনফরমেশন, যেখানে আসলে প্রতিটা প্রসেসের সব ধরনের ইনফরমেশন, সেই প্রসেসটা আসলে কতটুকু মেমোরি এলোকেট করছে, তারপরে হচ্ছে যে কোন কোন রেজিস্টার, সিপিইউ রেজিস্টার ইউজ করছে, মানে একদম ডিটেলস যে কাজগুলা করছে এগুলো হচ্ছে ইনফরমেশন রাখে। এবং পরবর্তীতে হচ্ছে যে আইও স্ট্যাটাস মানে হচ্ছে যে ওই যে যেটা বললাম যে ইউজার কোনো ধরনের যদি ইনপুট দেয়, মানে আমাদের যে ইনপুট আউটপুট যে হার্ডওয়্যার গুলো আছে সেই হার্ডওয়্যার গুলো থেকে কোনো কিছু যদি আসে, তো এই জিনিসগুলো ইয়ে করা আর কি। তো এই সবগুলো জিনিস নিয়েই মূলত আসলে একটা প্রসেস মূলত আসলে একটা অপারেটিং সিস্টেমের মধ্যে রান হয়, বুঝতে পারছো? বুঝছো? তো এটাকে বলা হচ্ছে যে তোমার টাস্ক কন্ট্রোল ব্লক, বা এটাকে অনেক সময় বলা হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লক, বুঝছো? প্রসেস কন্ট্রোল ব্লক মানে হচ্ছে যে ওই যে মানে একটা বললাম যে প্রসেস গুলো আসলে কিভাবে অপারেটিং সিস্টেমের মধ্যে রান হয়
এটা মূলত আসলে অনেকগুলো ইনফরমেশনের একটা কালেকশন। ওই কালেকশনটাকে এখানে বলা হচ্ছে যে প্রসেস কন্ট্রোল ব্লক, বা এটাকে অনেক সময় বলা হচ্ছে টাস্ক কন্ট্রোল ব্লক। বুঝতে পারছো সবাই? বুঝছো? জি স্যার। জি স্যার। ঠিক আছে তাইলে। ওকে, তো এখন নেক্সট এটা হচ্ছে যে প্রসেস শিডিউলিং। প্রসেস শিডিউলিং যে আমরা আগেই বলছিলাম যে প্রসেস শিডিউলিং এ তোমার দুইটা জিনিস কাজে লাগবে, একটা হচ্ছে যে মাল্টি প্রোগ্রামিং এর কনসেপ্টটা, আর একটা হচ্ছে টাইম শেয়ারিং এর কনসেপ্টটা। আমি একটু আগেই সেটা বলছি, ঠিক আছে? তো এই দুইটা জিনিসকে কম্বাইন করে যে কাজটা করে, প্রসেস শিডিউলিং এর কাজ যে করে, তার নাম হচ্ছে প্রসেস শিডিউলার। বুঝতে পারছো? এই বুঝছো? জি তো স্যার। প্রসেস শিডিউলার যে কাজটা করে, প্রসেস শিডিউলার হচ্ছে যে তোমার আহ, তো যেটা বললাম যে মাল্টি প্রোগ্রামিং এবং টাইম শেয়ারিং এর যে কনসেপ্টটা, সেটা হচ্ছে সেই কনসেপ্ট বা অবজেক্টিভ গুলাকে সে কম্বাইন করে যে কাজটা করে থাকে, শিডিউলিংটা করে থাকে, ওইটা হচ্ছে যে প্রসেস শিডিউলারের কাজ। তো এখন মাল্টিটাস্কিং বা মাল্টি প্রোগ্রামিং এই দুটার মধ্যে কি হয়? যখন একটা সিঙ্গেল প্রসেসর সিস্টেম তোমার কম্পিউটারে, যদি তোমার কম্পিউটার তো সবসময় একটা সিঙ্গেল প্রসেসর সিস্টেম, তাই না? আমি যদি ধরি আর কি, পার্সোনাল কম্পিউটার ধরি, তাহলে তো এটা অবশ্যই একটা সিঙ্গেল প্রসেসর সিস্টেম। তো একটা সিঙ্গেল প্রসেসর সিস্টেমে তোমার অনেকগুলা প্রসেস রান হইতে পারে, ঠিক আছে? একটা সিঙ্গেল প্রসেসর সিস্টেমে অনেকগুলো প্রসেস রান হইতে পারে। তো ওইটাই মানে একটা প্রসেস অবশ্যই তোমার একটা সিপিইউ কে ইউটিলাইজ করবে, কিন্তু যখন ওই প্রসেসটা তোমার বা ওই সিপিইউটা যখন ফ্রি থাকবে, তখন এটা আসলে অন্য একটা প্রসেস এটাকে রান করবে। বুঝতে পারছো? বুঝছো? মানে এখানে এটাই বলা হচ্ছে, যদি তোমার অনেকগুলো প্রসেস থাকে, তাইলে হচ্ছে যে একটা প্রসেসকে ওয়েট করা লাগবে সিপিইউ যতক্ষণ না এটা আইডল অবস্থায় চলে আসে। বুঝছো? রান হওয়ার জন্য মানে একটা প্রসেসকে অবশ্যই ওয়েট করা লাগবে রান হওয়ার জন্য, যতক্ষণে সিপিইউটা ফ্রি অবস্থায় চলে আসে। এখানে এই কথাটাই বলা হয়েছে। তো এই জিনিসটা, যে এই দুইটা জিনিসকে হ্যান্ডেল করার যে দায়িত্বটা, তার নাম হচ্ছে প্রসেস শিডিউলার। মানে তার এই প্রসেস শিডিউলারের কাজই হচ্ছে এই দুইটা জিনিসকে ম্যানেজ করা, বা কিভাবে শিডিউলিংটা করবে সেটাকে ম্যানেজ করা। কনসেপ্ট ইউজ করবে, মাল্টি প্রোগ্রামিং এবং টাইম শেয়ারিং কনসেপ্ট ইউজ করবে। বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, এখন কথা হচ্ছে যে শিডিউলিং করার জন্য আমাকে দুইটা কিউ এর দরকার। তো কিউ, শিডিউলিং কিউ, এটাকে বলা হয় যে শিডিউলিং কিউ। তো শিডিউলিং কিউ মূলত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে জব কিউ আর একটা হচ্ছে রেডি কিউ। তো কনসেপ্টটা হচ্ছে এইরকম, ধরো তোমার কাছে অনেকগুলা প্রসেস আছে, ধরো এগুলা মানুষের মতো আঁকতেছে আর কি। এটা হচ্ছে ধরো সিপিইউটা, ঠিক আছে? সাপোজ এগুলো হচ্ছে ধরো প্রসেস, প্রতিটা হচ্ছে এক একটা প্রসেস। বুঝছো? প্রতিটা হচ্ছে একটা প্রসেস। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, ঠিক আছে? এটা হচ্ছে প্রসেস 1 2, এটা হচ্ছে প্রসেস 2 3, না সরি, এটা হচ্ছে প্রসেস 1, এটা হচ্ছে প্রসেস 2, এটা হচ্ছে প্রসেস 3, এবং এটা হচ্ছে প্রসেস 4। সো তোমার কাছে ধরো অনেকগুলো প্রসেস আছে। সো এক একটা প্রসেস যদি এক একটার পিছনে থাকে, মানে এক একটা প্রসেস যদি এক জায়গায় আইসা এটা জমা হয়, স্টোর হয়, তখন এটার নাম হচ্ছে জব কিউ। বুঝছো? এটার নাম হচ্ছে জব কিউ। বুঝতে পারছো? মানে অনেকগুলা প্রসেস যখন একটা জায়গায় এসে যখন এটা স্টোর হবে, তখন এটার নাম হচ্ছে জব কিউ। বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে রেডি কিউ কি? রেডি কিউ মানে হচ্ছে যে কোনো একটা প্রসেস, মানে এই যে অনেকগুলা প্রসেস আসলো এখানে, সো কোনো একটা প্রসেস যখন সিপিইউর এক্সিকিউশনটা পাবে, বা কোনো একটা প্রসেস যখনই সিপিইউটাকে এক্সিকিউট করবে, তখন এটাকে বলা হচ্ছে রেডি কিউ। এটাকে বলা হচ্ছে রেডি কিউ। এই বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। জব কিউ মানে হচ্ছে মানে কোনো একটা জায়গায় অনেকগুলা প্রসেস যখন এসে জমা হবে, বা অনেকগুলা প্রসেস যখন এক জায়গায় থাকবে, কালেকশন থাকবে অনেকগুলা প্রসেসের, তখন এটাকে নাম হচ্ছে জব কিউ। আর এই অনেকগুলা প্রসেসের মধ্যে কোনো একটা প্রসেস যদি, মানে এইটা কোন প্রসেসটা হবে, এটা কিন্তু তোমার প্রায়োরিটি অনুযায়ী সেট করা থাকবে। তো
তো ওই প্রায়োরিটিটা তৈরি হবে যে প্রসেস শিডিউলার এটা তৈরি করবে। তো প্রসেস শিডিউলার এটা কিভাবে তৈরি করবে? ওই যে মাল্টি প্রোগ্রামিং এবং টাইম শেয়ারিং কনসেপ্টটা ইউজ করে। তারপরে এখানে কথা আছে ওইটা কিভাবে করবে, ওই যে জিনিসটা এটা করবে এটা হচ্ছে প্রসেস শিডিউলিং অ্যালগরিদমের মাধ্যমে সে এটা করবে আর কি, প্রসেস শিডিউলার। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে কোন একটা প্রসেস যখন সিপিইউ কে অ্যাসাইন করবে তখন ওইটার নাম হচ্ছে যে রেডি কিউ। ওইটা হচ্ছে শিডিউলিং কিউ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে জব কিউ, একটা হচ্ছে রেডি কিউ। সো রেডি জব কিউটা হচ্ছে তোমার যদি তোমার আচ্ছা জব কিউটা হচ্ছে যে তোমার কি বলে আচ্ছা অনেকগুলো প্রসেস যখন হচ্ছে যে তোমার এক জায়গায় থাকে, কনসিউবল প্রসেস সিস্টেম, যখন অনেকগুলো প্রসেস যখন এক জায়গায় এসে জমা হয় তখন এটার নাম হচ্ছে জব কিউ। মানে জমা হবে কেন, জমা হবে হচ্ছে যে প্রসেস হওয়ার জন্যই জমা হবে। ঠিক আছে, অনেকগুলো প্রসেস যখন এক্সিকিউট হওয়ার জন্য এক জায়গায় আসে আর কি, কালেকশন হয়, তখন এটার নাম হচ্ছে জব কিউ। এবং যদি সেটা হচ্ছে যে ফাইনালি তোমার সিপিইউ থেকে এক্সিকিউট করতে পারে, বা এটাকে যদি তোমার যে মেইন মেমোরিতে যদি সে এক্সিকিউট মানে হচ্ছে হার্ডওয়্যার কে কোনো ভাবে যদি হচ্ছে এক্সিকিউট করতে পারে, তখন এটার নাম হচ্ছে রেডি কিউ। এবং এটা হচ্ছে যে হ্যাঁ, তখন আসলে রেডি কিউ মানে হচ্ছে যে তখন সে আসলে হার্ডওয়্যারটাকে অ্যাসাইন করে ফেলবে। সো হার্ডওয়্যারটাকে যদি সে অ্যাসাইন করে তখন কিন্তু আবার এই প্রসেসটা শুরু হয়ে যাবে, তখন কিন্তু আবার এই যে এইটা কিন্তু তখন শুরু হয়ে যাবে, এই প্রসেসটা তখন শুরু হয়ে যাবে। বুঝছো, তখন কিন্তু ওই যে আবার রেডি স্টেটে চলে যাবে, আবার হচ্ছে রানিং, ঠিক সরি হার্ডওয়্যার কে অ্যাসাইন করা মানে হচ্ছে যে রানিং স্টেটে চলে যাওয়া। তো এইটাই জিনিসটা এখানে এটা বুঝাইছে। সো দেখো এই যে দেখো শিডিউলিং কিউ, তো তাহলে এখন এই জিনিসটা একটু দেখো। তো দেখো প্রথমে হচ্ছে জব কিউ। জব কিউ মানে হচ্ছে যে কোনো একটা মানে প্রসেস গুলো হচ্ছে যে এক জায়গায় আসা, মানে তারা হচ্ছে যে সিপিইউ কে এক্সিকিউট করার জন্য বা হার্ডওয়্যারটাকে অ্যাসাইন করার জন্য তারা এক জায়গায় এসে জমা হবে, ওইটাকে বলা হচ্ছে যে জব কিউ। সো জব কিউ থেকে হচ্ছে যে রেডি কিউ। রেডি কিউ মানে হচ্ছে কি, রেডি কিউ মানে হচ্ছে যে তখন হচ্ছে যে একটা প্রসেস কিন্তু সিপিইউটাকে এক্সিকিউট করে ফেলবে, মানে কি এরা মানে এটা রানিং অবস্থায় চলে গেছে। সো এটাও কিন্তু তিনটা স্টেটে চলে যাবে। একটা স্টেট হচ্ছে যে যখন তুমি চাইলে ওই প্রসেসটাকে তুমি ইন করে টার্মিনেট করে ফেলতে পারবা। দ্বিতীয়ত সেকেন্ড যে কেসটা আছে, সেকেন্ড কেসটা হচ্ছে যে সে হচ্ছে যে সুইপড আউট করে তোমার হচ্ছে যে পার্শিয়ালি এক্সিকিউটেড সুইপড আউট প্রসেসের মধ্যে চলে যাবে। পার্শিয়ালি এক্সিকিউটেড সুইপড আউট প্রসেস মানে কি? পার্শিয়ালি এক্সিকিউটেড সুইপড আউট প্রসেস মানে হচ্ছে যে তুমি এটা প্রায়োরিটিটা কমায় দিলা। ঠিক আছে, মানে ধরো হচ্ছে যে একটা প্রসেস রান হচ্ছে কিন্তু অন্য একটা প্রসেসের প্রায়োরিটি তুমি বাড়াই দিলা। বুঝতে পারছো? তখন কিন্তু ওই রানিং প্রসেসটা কিন্তু এটা আসলে ওই যে যে একটা স্টেটে চলে যাবে, ওই স্টেটটার নাম হচ্ছে যে পার্শিয়াল স্টেট না, মানে এটা একটা ওইটা তখন আছে যে মানে টেম্পোরারিলি ওইটার এক্সিকিউশনটা তখন অফ থাকবে, তখন ওইটাকে বলা হচ্ছে পার্শিয়ালি এক্সিকিউটেড সুইপড আউট প্রসেস। বুঝছো, ওইটা তখন সুইপড আউট করে তখন আসলে ওই যে পার্শিয়ালি এক্সিকিউশনে চলে যাবে আর কি। তো তখন এটা আবার সুইপড ইন করে আবার রেডি কিউতে আসবে। তো রেডি কিউতে আসা মানে কি, রেডি কিউতে আসা মানে হচ্ছে সিপিইউটাকে সে অ্যাসাইন করতেছে। বুঝছো, তো এটা হচ্ছে তোমার সেকেন্ড কেস। এবং থার্ড কেস হচ্ছে যে ওই যে ওয়েটিং স্টেটে থাকা আর কি। প্রসেসটা যখন তোমার ওয়েটিং স্টেটে থাকবে, মানে ইউজারের কাছ থেকে কোনো একটা ইনপুট নেওয়ার জন্য বা আউটপুট দেখানোর জন্য সে হচ্ছে যে তোমার ওয়েটিং স্টেটে থাকবে। সো যখনই হচ্ছে যে ইনপুট আউটপুট বা ওই তোমার মানে পার্টিকুলার যে সিগন্যালটার জন্য সে ওয়েট করতেছে সেটা যখন পেয়ে যাবে বা ইউজারের কাছ থেকে ইনপুট পেয়ে যাবে বা আউটপুট সে দেখাই ফেলবে, তখন কিন্তু আবার সে রেডি কিউতে চলে যাবে। তো এইটা মূলত আসলে এইভাবেই মানে এটা হচ্ছে শিডিউলিং কিউটা মূলত আসলে এইভাবে কাজ করে। বুঝতে পারছো সবাই? এই মূলত হচ্ছে লেকচারটা। তো এখন কারো কোনো কোয়েশ্চন থাকলে তোমরা বলতে পারো। কার কোনো কোয়েশ্চন আছে? মেবি নাই স্যার, রেকর্ড দেখতে প্রবলেম হইলেছে আবার চলছে। ঠিক আছে, স্যার প্রেজেন্ট কি নেওয়া হয়ে গেছে না চাপে দিয়ে দিই? না নেওয়া হয় না।